জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোকে বাঁচাতে সম্মিলিত প্রচেষ্টা জরুরি। চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে প্রধানমন্ত্রী। বিনিয়োগের জন্য উন্মুক্ত বাংলাদেশ। বাড়ছে নদ নদীর পানি। বর্ষার শুরুতেই ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কা। প্লাবিত হতে পারে উত্তর ও মধ্যাঞ্চল। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার। শর্তের জালে শাহজালালের থার্ড টার্মিনাল ডিসেম্বরে চালু নিয়ে শঙ্কা। জাপানি ঠিকাদারের নানা অজুহাতে বাড়ছে জটিলতা। নির্ধারিত সময়ে চালুর আশ্বাস প্রতিমন্ত্রীর। ইরান যুদ্ধ বন্ধে মার্কিন সিনেটে বিরল পদক্ষেপ। সামরিক অভিযানে লাগবে কংগ্রেসের অনুমোদন। হরমুজে নৌ অবরোধ নেই দাবি ট্রাম্পের। ছাড় না দেওয়ার ঘোষণা তেহরানের। রোনালদো ম্যাজিকে ভস্মীভূত উজবেকিস্তান। 5-0 গোলের জয়ে ওলট পালট রেকর্ডের খাতা। ঘানার বাধা পেরোতে ব্যর্থ ইংলিশরা। নেইমারকে নিয়ে কৌশল সাজাচ্ছে ব্রাজিল। ভোরের সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। জলবায়ু ঝুঁকির মুখে থাকা দেশগুলোকে বাঁচাতে সম্মিলিত প্রচেষ্টা জরুরি। চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান বিনিয়োগ ও বাণিজ্যের জন্য বাংলাদেশ উন্মুক্ত। পরে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টারা বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় বিএনপি সরকারের নেওয়া পদক্ষেপ আন্তর্জাতিক মহলে প্রশংসিত। চীন থেকে আরো জানাচ্ছেন আহমেদ সালেহিন। মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন চীনের দালিয়ানে। বিমানবন্দরে চীনের পক্ষ থেকে সাড়ম্বরে অভ্যর্থনা জানানো হয় তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমানকে। এরপর থেকেই ব্যস্ত সময় পার করছেন সরকার প্রধান। মঙ্গলবার দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 17তম বার্ষিক সামার দাভোস সম্মেলনে যোগ দেন সরকার প্রধান। আনুষ্ঠানিক বৈঠক করেছেন বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে। যোগ দেন জলবায়ু সংক্রান্ত বিশেষ আয়োজনেও। ক্লাইমেট রেজিলিয়েন্স, ক্লাইমেট সিকিউরিটি, ক্লাইমেট ফাইন্যান্স নিশ্চিত করা ইজ এ কি টপ প্রায়োরিটি। ক্লাইমেট লিডারশিপ ইন শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানের কর্মসূচি নিয়ে ব্রিফিং করেন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা। তারা জানান, জলবায়ু সংকট মোকাবেলায় বিএনপি সরকারের পদক্ষেপগুলো প্রশংসিত হয়েছে আন্তর্জাতিক মহলে। দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোসে মাননীয় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ সেই ধারাবাহিকতায় বাংলাদেশের জন্য বিনিয়োগ সৃষ্টি, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের এমন একটি সুযোগ, এবং তার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে যে বেস্ট প্র্যাকটিসগুলো রয়েছে আলাপ আলোচনার মাধ্যমে সেগুলোকে কিভাবে বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা যায় সেটি আলোচনার একটি ক্ষেত্র। এই সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন মাহাদি আমিন। চীনের মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামীকালকে থেকে মূলত চীনের সাথে আমাদের দ্বিপাক্ষিক যে কার্যক্রম সেগুলো শুরু হবে। এছাড়া সন্ধ্যায় চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং এর আমন্ত্রণে 7টি দেশের সরকার প্রধানদের নৈশভোজে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের কর্মসূচিতে অংশগ্রহণ শেষে চীনের রাজধানী বেইজিং এ পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। 5 দিনের সফরে চীনে এসে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে আন্তর্জাতিক ফোরামে বেশ কয়েকটি বৈঠকে অংশ নিয়েছেন তিনি, যেখানে বাংলাদেশের নেওয়া বেশ কয়েকটি পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা সহ বেশ কিছু পদক্ষেপের ক্ষেত্রে ভূমিকা নিচ্ছে তার সরকার। একই সঙ্গে বিদেশি বিনিয়োগ বাংলাদেশে আনার ক্ষেত্রে তার সরকার আগ্রহী বলেও জানান সরকার প্রধান। আহমেদ সালেহিন, সময় সংবাদ, চীন। প্রধানমন্ত্রীর চীন সফরে সৌরবিদ্যুৎ নিয়ে বড় চুক্তি হতে পারে বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এদিকে বাণিজ্যমন্ত্রী জানান, সফরে পাট খাতের উন্নয়নে সমঝোতা স্মারক হচ্ছে চীনের সঙ্গে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নেওয়া সহ শ্রমবাজার খোলার বিষয়ে আশাবাদী সরকার। দেশে জ্বালানি ও বিদ্যুৎ খাতে দীর্ঘদিনের চাপের মধ্যেই নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব বাড়ানোর কথা বলছে নতুন সরকার। এমন সময়ে রাজধানীতে সিপিডি আয়োজিত সংলাপে উঠে আসে সৌর বিদ্যুতে পাকিস্তানের সফলতার উদাহরণ এবং দেশে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনার কথা। মাত্র কয়েক বছরের ব্যবধানে পাকিস্তানের সৌর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 50 গিগাওয়াট ছাড়িয়েছে। আমদানি নির্ভরতা কমিয়ে সাশ্রয় হয়েছে $12 বিলিয়ন বেশি বৈদেশিক মুদ্রা। Approximately 3/4 of those panels have already been deployed
at the rooftops. বাংলাদেশেও নবায়নযোগ্য জ্বালানিতে এমন সফলতা আনতে সরকারকে নীতিগত সহায়তা দেওয়ার দাবি তুলে ধরেন বিশেষজ্ঞরা। চায়নার সঙ্গে তাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এবং এটার কারণে খুব কম খরচে ডিউটি ফ্রি তে তারা সমস্ত ধরনের টেকনোলজিগুলো পেয়েছে, সেটা তাদের জন্য একটা বড় অ্যাডভান্টেজ এবং এটা বাংলাদেশের জন্য লেসন হতে পারে। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর চীন সফরে সোলার প্যানেল ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বড় চুক্তির সম্ভাবনা রয়েছে। আমাদের প্রধানমন্ত্রী বর্তমানে চায়না আছেন এবং আপনারা দেখবেন এখনো ডিসিশন হয়নি, আপনারা দেখবেন বড় চুক্তি হবে আমাদের এই সোলার ব্যাপারটা নিয়ে, ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করি। এদিকে গবেষণা সংস্থা র্যাপিড আয়োজিত আলোচনায় বাণিজ্য মন্ত্রীও জানিয়েছেন, পাট খাত দিয়ে সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে চীনে। স্টাডি সেন্টার করবো, একটা রিসার্চ ল্যাব করবো উইথ চাইনিজ কোলাবোরেশন প্রেফারেবলি, যেটার এমইউ আমি আশা করছি আমাদের প্রধানমন্ত্রীর সফরকালে স্বাক্ষরের জন্য। এদিকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর ফলপ্রসূ হয়েছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, দেশটির সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নেওয়া সহ শ্রমবাজার খোলার বিষয়ে আশাবাদী সরকার। অতীতে শ্রমবাজার বারবার হওয়ার পরও আমাদের দিক থেকে কিছু সমস্যার কারণে আবার বন্ধ হয়েছে। আমরা আশা করি এই সরকার সেই জিনিসগুলো কাটিয়ে উঠে এটাকে কন্টিনিউ করতে পারবে। শ্রমবাজার ও বিনিয়োগ ইস্যুতেও আগামীতে ঢাকা কুয়ালালামপুর সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা সরকারের। জিন্নাত তারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। 2022 এবং 2024 সালের মতো এবছরও বন্যার শঙ্কায় দেশ। এরই মধ্যে বাড়তে শুরু করেছে বিভিন্ন নদ নদীর পানি। আগামী কয়েকদিনে দেশের অভ্যন্তরে এবং উজানে ভারতের বিভিন্ন অংশে অতি ভারী বৃষ্টিপাতের কারণে প্লাবিত হতে পারে রংপুর, সিলেট এবং ময়মনসিংহ বিভাগের বহু এলাকা। তাৎক্ষণিক দুর্যোগ মোকাবিলায় সরকারের পাশাপাশি প্রস্তুতি নিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। শাহিন আলমের রিপোর্টে বিস্তারিত। ভৌগোলিক অবস্থান আর জলবায়ু সংকটে প্রতি বছরই কম বেশি বন্যা কবলিত হচ্ছে দেশ। কখনো কখনো ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক সংকটের কারণ হয়ে উঠছে এই প্রাকৃতিক বিপর্যয়। বন্যার এবছরের পূর্বাভাসও খুব একটা স্বস্তির নয়। আগামী কয়েকদিন উজানে ভারী বৃষ্টিপাতের কারণে রংপুর, সিলেট এবং ময়মনসিংহ বিভাগ সহ দেশের মধ্যাঞ্চল বন্যায় প্লাবিত হতে পারে বলে সতর্কতা দিয়েছে সংশ্লিষ্ট দফতর। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণে বর্ষা মৌসুমের শুরুতেই এবার ভারী বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে। এরই মধ্যে রংপুর বিভাগের তিস্তা, ধরলা এবং দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে সতর্ক সীমায় পৌঁছেছে। কোথাও কোথাও দেখা দিয়েছে ভাঙন। বিপদসীমার কাছাকাছি রয়েছে সিলেটের সুরমা ও কুশিয়ারা এবং ময়মনসিংহের সমস্যরীর পানি। আগামী 3 দিনে রংপুর বিভাগের তিস্তা, ধরলা, দুধকুমার অববাহিকায় লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর জেলার এবং একই সাথে সিলেট বিভাগের সুরমা ও কুশিয়ারা সংলগ্ন সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। এমন পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি মোকাবেলায় আগাম ব্যবস্থা হিসেবে সরকারের পাশাপাশি প্রস্তুত হচ্ছে রেড ক্রিসেন্টের মতো সহযোগী সংস্থাগুলো। আমরা জানি যে বাংলাদেশ রেড ক্রিসেন্টের 68টি ইউনিট আছে। প্রত্যেকটা ইউনিটকেও আমরা এই ধরনের পরিস্থিতি সম্পর্কে সজাগ রেখেছি এবং যথাসম্ভব তাদেরকে প্রস্তুতির জন্য অর্থ বরাদ্দ এবং ত্রাণ সামগ্রী যেগুলো লাগে সেগুলো তাদেরকে দেয়া হয়েছে, যাতে তারা সাথে সাথে রেসপন্ড করতে পারে। জুনের শেষ ভাগ থেকে 2 জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এবং উজান মিলিয়ে 350 থেকে 400 মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। বগুড়ায় গত কয়েক মাসে যমুনার অব্যাহত ভাঙনে নদীতে বিলীন হয়েছে অসংখ্য বসতঘর, স্থাপনা এবং কয়েক হাজার বিঘা ফসলি জমি। এর মধ্যেই 2টি ইউনিয়নে নতুন করে দেখা দিয়েছে ভাঙন। আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের। পানি উন্নয়ন বোর্ড বলছে, পরিস্থিতি মোকাবিলায় জরুরিভাবে নেওয়া হয়েছে ব্যবস্থা। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল্লাহ ওয়ালের রিপোর্ট। আগ্রাসী যমুনা করালগ্রাসে আবাদি জমি থেকে শুরু করে বসত ভিটা সব হারিয়েছেন নদী পাড়ের বাসিন্দারা। ভাঙন আতঙ্কে নদী পাড় থেকে বসত ভিটা সরিয়ে নিতে শুরু করেছে আরো কয়েকটি পরিবার। গত কয়েক মাসের অব্যাহত ভাঙনে বগুড়ার সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার 6টি গ্রামের হাজারো বাসিন্দা হারিয়েছেন ভিটেমাটি। নতুন করে সারিয়াকান্দির শিমুলতাইর ও তেকানির চুকাইনগর গ্রামের প্রায় 2.5 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র আকার ধারণ করেছে ভাঙন।
অব্যাহত ভাঙনে যে কোনো সময় তলিয়ে যাওয়ার শঙ্কায় 3টি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ মোট 6টি শিক্ষা প্রতিষ্ঠান, 10টি মসজিদ, গুচ্ছগ্রাম ও ইউনিয়ন পরিষদ সহ নানা স্থাপনা রয়েছে ঝুঁকিতে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে 2000 পরিবারকে ভিটেমাটি হারাতে হবে বলে জানান স্থানীয়রা। জমি জমা সব নদী বিলীন হয়ে গেছে, আমরা অসহায়ের মতো হয়ে গেছে। নদীর ভাঙনের যে পরিস্থিতি যদি এরকম করে ভাঙে তাহলে আমরা সারিয়াকান্দির শেষ সীমানায় পৌঁছেছি। আমরা তো আমাদের পিছনে আর আমাদের কোনো জায়গায় নেই, নিঃস্ব ছাড়া আর কোনো উপায় নেই। নদী ভাঙন থেকে হেফাজত না করে তাহলে অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে অনেক লোকজন পড়ে যাবে, আমরা পড়ে যাব। এটাও এখন নদী গর্ভে তলিয়ে যাওয়ার মতোই আর কি, কারণ একদম নদীর কাছে এসে গেছে। আগের স্কুলটা নদীর ভিতরে ভেঙে গেছে, এখন এই স্কুলটাও ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের এই শেষ সম্বলটুকু রক্ষার্থে তার সরকারের যতটুকু কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন এটা যত দ্রুত বাস্তবায়ন করা হয়। অনেক তো ভেঙেই গেছে, তো যতটুকু আছে আমরা চাই যে এটুকুই আমাদের রক্ষা করার জন্য সরকার এগিয়ে আসুক। তেকানি চুকাইনগর এলাকায় 132 মিটার অংশে জিওব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধে কাজ শুরু হয়েছে। অন্যদিকে শিমুলতাইর এলাকায় প্রায় 2 কিলোমিটার ভাঙন ঠেকাতে 16 কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে। দ্রুত যাতে আমাদের টিপিপি দাখিল হয় এর জন্য মূলত কারিগরি কমিটি দ্রুত গঠন করা হয়েছে। আর এর বাইরে আমরা সেখানে কাজ করার জন্য আমরা বাজেটও চেয়েছি, ওখানে প্রায় 16 কোটি টাকা একটা আমরা অনুমোদন চেয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। ভাঙন প্রবণ শিমুলতাইর ও তেকানি চুকাইনগর ইউনিয়নে অন্তত 10,000 মানুষের বসবাস। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। বর্ষাকালে নাটোরের চলন বিলে নেই কাঙ্ক্ষিত পানির দেখা, এতে মাছের উৎপাদন কমা সহ তৈরি হয়েছে পর্যটক হারানোর আশঙ্কা। অপরিকল্পিতভাবে পুকুর কাটা সহ অবকাঠামো নির্মাণ করায় বিলে বাধাগ্রস্ত হয় পানি প্রবাহ, দাবি পরিবেশবিদদের। আর হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের সমীক্ষার প্রতিবেদন পেলে চলনবিল উন্নয়নের তৎপরতা শুরু হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আল মামুনের পাঠানো তথ্য, রকুনুজ্জামানের ছবিতে প্রতিবেদন। বর্ষায় বিল টইটম্বুর থাকার কথা, অথচ এই মৌসুমের ভিন্ন চিত্র। এখনও কাঙ্ক্ষিত পানির দেখা নেই চলন বিলে। নাটোরের সিংড়ার শেরকোলের এই এলাকা থেকে শুরু চলন বিল। বর্ষাকালের দ্বিতীয় সপ্তাহ শুরু হলেও এখানে নেই পানি। স্থানীয়রা জানান বিলের নিচু এলাকায় কিছুটা পানি আসলেও তা পর্যাপ্ত নয়, এতে তৈরি হয়েছে মাছের উৎপাদন কমে আসার শঙ্কা। অন্যদিকে কমছে বিলে ঘুরতে আসা মানুষের সংখ্যাও, ক্ষতিগ্রস্ত হচ্ছেন মাঝি ও জেলেরা। সিংড়ায় থাকা চলন বিলের প্রায় 22 বর্গ কিলোমিটার অংশের একই দশা। এখন আমাদের বন্যা নেই, এখন আমার ভাড়াও নেই। অন্য বছর বন্যা আসিল, আমার ইনকাম হচ্ছিল, আর এবার বন্যা নাই, আমার ইনকামও নাই। এখন এই যে লাভ আইনদের লিয়ে বসে থাকি ঘাটে। চলন বিল শুকিয়ে গেছে, এখানে আসলে মজা পাই না। চলন বিলের পানির যে সৌন্দর্য, যে পানির যে চলাচল ছিল, চলাচলটাও নাই, একটা বদ্ধ ভূমিতে পরিণত হয়েছে। অপরিকল্পিতভাবে পুকুর কাটা এবং অবকাঠামো নির্মাণের কারণে বাধাগ্রস্ত হয় পানি প্রবাহ, এতে চলন বিল তার অস্তিত্ব হারাতে বসছে বলে দাবি পরিবেশবিদদের। অপরিকল্পিতভাবে এই বিলে কিন্তু অনেক পুকুর খনন হয়েছে বা বিভিন্ন রাস্তাঘাট হয়েছে, এই জন্য বিল কিন্তু তার ঐতিহ্য হারাইছে। আত্রাই ও পদ্মা নদীতে পর্যাপ্ত পানি না থাকায় বর্ষাকালেও পানি নেই চলন বিলে। বিল নিয়ে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের চলা সমীক্ষা প্রতিবেদন পেলে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বিলকে যে পুনরুজ্জীবিতকরণ বা এটার ক্ষেত্রে যে আমাদের কি কি করণীয় বা কোন কোন ডিপার্টমেন্টের কি কি কাজ করতে হবে সেই বিষয়গুলি স্টাডি রিপোর্টে উঠে আসবে, এবং তো স্টাডি রিপোর্ট সমাবতা সমীক্ষা সম্পন্ন হলে সেই রিপোর্টের সুপারিশের আলোকে পানি উন্নয়ন বোর্ড কার্যক্রম গ্রহণ করবে। মৎস্য বিভাগ বলছে পানি বাড়লে পুরো বিলে ছড়িয়ে পড়বে মাছের পোনা। গত বছরের চেয়ে এবার মাছের উৎপাদন বৃদ্ধি পাবে যদি রেগুলার ফ্লাডটা হয়। আমরা আশাবাদী আমাদের উৎপাদন বৃদ্ধি পাবে। পাবনা, সিরাজগঞ্জ ও নাটোর জেলায় চলন বিলের অবস্থান। সময় সংবাদ, নাটোর। শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল পরিচালনা নিয়ে একের পর এক শর্ত যুক্ত করছে জাপানি ঠিকাদার প্রতিষ্ঠান। এর ফলে ডিসেম্বর থেকে পিছিয়ে যেতে পারে উদ্বোধন। তবে বিমান প্রতিমন্ত্রী জানান, ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই হবে জুলাইয়ে, আর নির্ধারিত সময়েই চালু হবে টার্মিনাল। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। আসছে ডিসেম্বরেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3rd টার্মিনাল চালুর লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সরকার। তবে জাপানের ঠিকাদার প্রতিষ্ঠানের একের পর এক শর্তে বাড়ছে জটিলতা।
আয় ভাগাভাগি নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে কয়েক দফা বৈঠক করে সরকার। এরই মধ্যে ঠিকাদার প্রতিষ্ঠানকে ব্যবসায়িক চুক্তির প্রস্তাব বা RFP দিয়েছে সিভিল এভিয়েশন। 42 দিনের মধ্যে চুক্তি সইয়ের কথা থাকলেও নতুন নতুন শর্ত দিচ্ছে জাপানি প্রতিষ্ঠান। এতে নির্ধারিত সময়ে টার্মিনাল চালু নিয়ে দেখা দিয়েছে সংশয়। যদিও বিমান প্রতিমন্ত্রী মনে করেন জুলাইয়ের মাঝামাঝি হবে চুক্তি। আমরা সিভিল এভিয়েশন চেয়ারম্যানকে অনুরোধ করেছি যে তাদের টোটাল সক্ষমতা আছে সেগুলো দিয়ে চেষ্টা করা। চুক্তি সই হলেও জটিল প্রক্রিয়ার অপেক্ষায় বিমানবন্দর কর্তৃপক্ষ। নভেম্বরের মধ্যেই অপারেশন রেডিয়েন্স অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফারের আওতায় টার্মিনাল টু টার্মিনাল স্থানান্তর করতে হবে প্রযুক্তিগত সব ফাংশন। সেপ্টেম্বরের মধ্যে অর্ডার শেষ হয়ে গেলে অক্টোবরের মধ্যে বুঝিয়ে নেবে তারা। নভেম্বর পুরা ট্রায়ালে চলবে এবং আমরা ডিসেম্বরে যাতে করতে পারি। আমরা হোপফুলি তারা এন্ড অফ নভেম্বর বুঝিয়ে নিতে পারবে। কন্ট্রাক্ট সাইনটা 42 দিন সময় দিয়ে আরপিতে দিয়েছি। থার্ড টার্মিনাল অপারেশনে এলে বছরে শাহজালাল বিমানবন্দরে যাত্রী সেবা 80 লাখ থেকে বেড়ে উন্নীত হবে প্রায় 2 কোটিতে। বাড়বে এয়ারলাইন্সের সংখ্যা, কমবে ভাড়া, পণ্য আমদানি রফতানি বেড়ে গতি আসবে রাজস্বে। তাই স্থাপনা দ্রুত কার্যকর করার পরামর্শ বিশেষজ্ঞের। টার্মিনালটা উদ্বোধন করলে, অপারেশন হলে যাত্রীরা কিছুটা সাশ্রয় বোধ করবে, তারা এখানে কমফোর্ট ফিল করবে, সেটা একটা বড় ব্যাপার। 2 নম্বর, যেখানে যেসব এয়ারলাইনগুলো আমাদেরকে সার্ভিস দেয় সেই এয়ারলাইনগুলো সার্ভিস স্ট্যান্ডার্ড আরও বাড়াতে পারবে। 3 নম্বর, নতুন নতুন আরও অনেক এয়ারলাইনকে আমরা অ্যাকোমোডেট করতে পারবো এখানে। নতুন এয়ারলাইন আসা মানে নতুন করে রেভিনিউ জেনারেশন হওয়া, নতুন করে চাকরি সংস্থান হওয়া। বিশ্বমানের সেবা দিতে অত্যাধুনিক প্রযুক্তির এই টার্মিনালে রয়েছে 115টি চেক ইন, 128টি ইমিগ্রেশন কাউন্টার, 16টি লাগেজ বেল্ট, 40,000 বর্গমিটারের বিশাল বহির্গমন লাউঞ্জ ও 1200টি গাড়ি পার্কিং অবকাঠামো। এছাড়া একসঙ্গে পার্কিং করা যাবে 34টি উড়োজাহাজ। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে রাজপথে সরব বিএনপি ও জামায়াত। গুলিস্তানে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলের পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পতিত ফ্যাসিবাদ আর ফিরতে দেয়া হবে না। এদিকে ধানমন্ডি 32 নম্বরে বিক্ষোভের সময় সাংবাদিকদের উপর হামলার অভিযোগ উঠেছে জামায়াতের বিরুদ্ধে। ডিএমপি কমিশনার জানান, সরকারকে বিব্রত করার চেষ্টা নস্যাৎ করে দেয়া হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে দলটির যে কোনো অপতৎপরতা রুখতে রাজপথে সরব বিএনপি ও সহযোগী সংগঠন। মঙ্গলবার সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পাচারের টাকায় পতিত শক্তি দেশে বিশৃঙ্খলার ষড়যন্ত্র করছে। জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহতের হুঁশিয়ারি দেন তিনি। নানা কায়দায়, নানাভাবে তাদের চুরি করা টাকা, তাদের পাচার করা টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা, সেই টাকা ব্যবহার করে সমাজের মধ্যে, দেশের মধ্যে অস্থিতিশীলতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করার চেষ্টা করছে। জনগণ ঐক্যবদ্ধ, গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ। প্রতিদিন আমাদের সজাগ থাকতে হবে। এদিন সকাল থেকেই ধানমন্ডি 32 নম্বরে অবস্থান নেয় জামায়াত। বিক্ষোভের এক পর্যায়ে গণমাধ্যম কর্মীদের উপর দলটির নেতাকর্মীরা হামলা চালায়, আহত হন কয়েকজন। পরে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন স্থানীয় জামায়াত নেতা। দেশে আর ফ্যাসিবাদ ফিরতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি করেন। আপনাদের কাছে জোর করেছে, আমরা আমাদের যদি কেউ ভুল করে থাকে আমি সকলের পক্ষ থেকে। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। কেউ সরকারকে বিব্রত করতে চাইলে তাদের পরিকল্পনা নস্যাৎ করে দেওয়ার হুঁশিয়ারি দেয় ডিএমপি। একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী, কোনো ধরনের যেন নাশকতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই কারণে পুলিশ সর্বোচ্চ সতর্কতা অবস্থায় আছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার কথাও সংবাদ পাওয়া যায়নি। বাকি সময়টুকুতে তেমন কিছু হবে না। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে নারায়ণগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে সতর্ক অবস্থান আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। 6 জেলায় টহলে নামে সেনাবাহিনী, তৎপর ছিল পুলিশ, র্যাব ও বিজিবি। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলন দমনে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ পেলে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ, সেই সিদ্ধান্ত নেবেন আদালত। প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ দলের বেআইনি কর্মসূচির কারণেই জননিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার।
এদিকে সড়ক পরিবহন মন্ত্রী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা দেখা জাতির জন্য ব্যর্থতা। ২৪-এর ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। এরপর মানবতা বিরোধী অপরাধ সহ নানা অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। পরে সংসদে আইন করে দলটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বহাল রাখে বিএনপি সরকার। নিষেধাজ্ঞার মধ্যেও মাঝে মধ্যে ঝটিকা মিছিল করে নিজেদের অস্তিত্ব জানান দিতে চাইছে আওয়ামী লীগ। ২৩ জুন দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে এই তৎপরতা বাড়লে সারা দেশে নাশকতার আশঙ্কায় সতর্কতা জারি করে পুলিশ। গোপালগঞ্জ, ফরিদপুর সহ ৬ জেলায় মোতায়েন করা হয়েছে সেনা। মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, কার্যক্রম নিষিদ্ধ দলের বেআইনি কর্মসূচির কারণেই জানমালের নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার। যেহেতু তারা বিচারাধীন থাকবে সেই পর্যন্ত তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে সন্ত্রাস দমন আইন ২০০৯-এর অধীনে। এই দলটা এখন যে কোনো কর্মসূচি নিয়ে যদি মাঠে নামতে চায় সে তারা একটা আইন ভঙ্গকারী কাজ করছে, তো সরকার সেখানে ব্যবস্থা নেবে, এটাই স্বাভাবিক। জুলাই আন্দোলন দমনে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ পেলে দল হিসেবে আওয়ামী লীগকে আদালত নিষিদ্ধ করতে পারেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তার চেকলিস্টটা দেখা হবে যে জুলাইয়ে যে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি হয়েছে, মানবতা বিরোধী অপরাধ হয়েছে, তাতে সে দল হিসেবে জড়িত ছিল কিনা। এটা একটা বিচারিক প্রক্রিয়া, যদি সেটা হয় তার সমর্থন কেমন থাকুক আর যাই হোক, এটা নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়তো আদালত দেবে। এদিকে মুন্সিগঞ্জে এক অনুষ্ঠানে সড়ক পরিবহন মন্ত্রী বলেছেন, জনগণের সমর্থন হারিয়ে আইনগতভাবে কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগের। একসময় একটা রাজনৈতিক দল ছিল এবং জনআকাঙ্ক্ষা এবং জনগণের প্রতিপক্ষ হয়ে ফাংশন করতে গিয়ে আজকে পরিত্যক্ত। জাতি নিষিদ্ধ চেয়েছে বিধায় নিষিদ্ধ হয়েছে এবং জাতি নিষিদ্ধ হওয়ার জন্য গণ অভ্যুত্থান করেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা দেখা জাতির জন্য ব্যর্থতা বলেও জানান সড়ক মন্ত্রী। নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়বে এটাই তো কাম্য না। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। চোখে পড়ে সার্বভৌমত্ব রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠায় আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত আমির। আওয়ামী লীগ আমলের গুম খুনের বিচার না করলে বিএনপিকে বিদায়ের রাস্তা খুঁজতে হবে বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার বিকেলে রাজধানীতে ১১ দলীয় ঐক্যের সমাবেশ থেকে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানোর ডাক দেন জোটের নেতারা। আওয়ামী লীগ আমলের সব গুম, খুন, গণহত্যা এবং দুর্নীতির দ্রুত বিচারের দাবিতে রাজধানীর বিজয়নগরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এতে যোগ দেন জোটসঙ্গী দলগুলোর নেতাকর্মীরা। ঐক্যের নেতারা দাবি করেন, গণহত্যার দায়ে আওয়ামী লীগ এবং সংস্কার না করার দায়ে বিএনপি। জনগণের চোখে দুই দলই এখন বিচারের কাঠগড়ায়। তাদের হুঁশিয়ারি, জীবন দিয়ে হলেও ফ্যাসিবাদের পুনরুত্থান প্রতিহত করা হবে। গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগ বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছে, আর সংস্কার বাস্তবায়ন না করার ফলে বিএনপি জনগণের কাঠগড়ায় দাঁড় হয়েছে। জীবন দিয়ে হলেও বাংলার মাটিকে জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, সার্বভৌমত্ব রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি নির্মূলে আরও একটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে জনগণকে। আওয়ামী লীগের দুঃশাসনের বিচার করতে না পারলে বিএনপিকে বিদায় নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। মানুষের জীবন, ইজ্জত এবং সম্পদ দেশের সীমানার জন্য আরেকবার কি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন? হয় আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন। দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সমালোচনা করেন জোটের নেতাকর্মীরা। সংসদে আমরা শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সংসদ অধিবেশনে সরকারি দলের সংসদ সদস্যদের অনুপস্থিতি এবং আইন শৃঙ্খলার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার অধিবেশন শেষে দলটির সংসদীয় মুখপাত্র ব্যারিস্টার নাজিবুর রহমান অভিযোগ করেন, বাজেট বাস্তবায়নে সংসদ সদস্যদের উপস্থিতি জরুরি হলেও অনেকেই অনুপস্থিত থাকছেন। সরকারের কেউ কেউ ফ্যাসিবাদী আচরণ করছেন বলেও মন্তব্য করেন তিনি। বাজেটের মতো এরকম একটা গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা বাজেটটাকে বাস্তবায়ন করবেন সেই মন্ত্রিসভার সদস্যরা অধিকাংশই সংসদে অনুপস্থিত থাকেন। এর পরিপ্রেক্ষিতে স্পিকার মহোদয় তিনি বলেছেন, যেহেতু আমাদের এটা সংসদীয় গণতন্ত্র, রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ কাজের চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা
সেটা হলো সংসদে উপস্থিত থাকা। যারা ইমাম আছেন, যারা খতিব আছেন, তাদেরকে মুখ বন্ধ করে দিতে চান। আমাদের মসজিদগুলোতে সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে কথা হতে পারে, এগুলাকে যদি আপনি পলিটিক্যাল কালার দিয়ে এগুলাকে যদি আপনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, এটা ধর্মীয় স্বাধীনতার হস্তক্ষেপ। শেখ হাসিনা সহ দুর্নীতির মামলার 10 আসামিকে দেশে ফেরাতে ইন্টারপোলের রেড নোটিসের আবেদন করেছে দুদক। তালিকায় হাসিনা পরিবারের সদস্যদের পাশাপাশি রয়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ ও এসালম গ্রুপের শীর্ষ ব্যক্তিরা। টেবি মনে করে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আসামিদের দেশে ফেরানো সম্ভব। অবজ্ঞা করা দুঃসাহস দেখায় তারা আহম্মক। সম্প্রতি দুর্নীতির মামলায় ইন্টারপোলের সহযোগিতায় সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেফতার করেছে দুবাই পুলিশ। ইতোমধ্যে তাকে দেশে ফেরাতে সব নথিপত্র পাঠিয়েছে দুদক। এমন পরিস্থিতিতে আবারও আলোচনায় দুদকের মামলায় বিদেশে পলাতক আসামিদের ফেরাতে রেড নোটিশের কার্যকারিতা। দুর্নীতি দমন কমিশন বলছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমজাদ পুতুলকে দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। যেসব আসামি দেশের বাইরে অবস্থান করছেন বা পলাতক রয়েছেন তাদের দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার জন্য বিজ্ঞ আদালত ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করেন। সেই ভিত্তিতে আমরা এসব রেড নোটিশ জারির জন্য আবেদন প্রেরণ করি। একইভাবে লন্ডনে অঢেল সম্পদ গড়ে তোলা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ, তার স্ত্রী রুকমিলা জামান, এসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, তার স্ত্রী ও 2 ভাইয়ের নামেও রেড নোটিশ জারির আবেদন করেছে সংস্থাটি। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ, সাইফুল আলম, তার 2 ভাই এবং স্ত্রী মোট 10 জনের নামে রেড নোটিশের আবেদন দুদক পাঠিয়েছে। টিআইবি বলছে রাজনৈতিক বিবেচনায় আসামি বিদেশ থেকে ফেরানো কঠিন হলেও দুর্নীতির সুনির্দিষ্ট মামলায় ফিরিয়ে আনা তুলনামূলক সহজ। সরাসরি কাপশনের বিষয়ে যে কোনো ব্যক্তিকে ফেরত আনাটা তুলনামূলকভাবে সহজ। যদি তাকে চিহ্নিত করা যায় কোথায় আছে তাহলে ফেরত আনা সম্ভব হবে, কিন্তু এখানে রাজনৈতিক উপাদান চলে আসলে সেই বিষয়টা আরো জটিল হয়ে যায়। এদিকে গেল ফেব্রুয়ারিতে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশের আবেদন মঞ্জুর হলেও আইনি জটিলতার কারণে এখনও ইন্টারপোলের কাছে চূড়ান্ত চিঠি পাঠাতে পারেনি দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে। শ্যামলীর বেবি কেয়ার হাসপাতালে অক্সিজেন সংকটে শিশু মৃত্যুর অভিযোগ অস্বীকার হাসপাতাল কর্তৃপক্ষের। তড়িঘড়ি করে বাকি রোগীদের অন্যত্র স্থানান্তর। ক্রিস্টিয়ানো রোনালদো ম্যাজিকে ছন্দ খুঁজে পেল পর্তুগাল। উজবেকিস্তানকে 5-0 গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্ট ফেভারিটের লিস্টে নাম ওঠালো সেলেকাও। জোড়া গোল করেছেন CR7। এছাড়াও স্কোর শিটে আছেন নুনো মেন্দেস, রাফা লেওয়াদের নাম। এই জয়ে গ্রুপের শীর্ষে রবার্তো মার্টিনেজের দল। মেসি রোনালদোর ক্ষেত্রে পান থেকে চুন খসলেই যত বিপত্তি। বিশ্বকাপের প্রথম ম্যাচে নিষ্প্রভ ছিলেন CR7, জানিয়ে পাহাড় সম সমালোচনা। সেই চাপ সঙ্গী করে উজবেকিস্তানের বিপক্ষে রন নিদারুণ কারিশমায় সমালোচকদের মুখে ঝামা ঘষে জন্ম দিয়েছেন অসাধারণ কিছু কীর্তির। কঙ্গোর বিপক্ষে অপ্রত্যাশিত ড্রয়ে পর্তুগালের টুর্নামেন্ট শুরু হলেও সমর্থকদের বিশ্বাসে ঘাটতি ছিল না প্রত্যাবর্তন নিয়ে, যার শুরু হয় রোনালদোর হাত ধরে ম্যাচের মাত্র 9 মিনিটে। ওয়াও ক্যান্সেলোর পাস থেকে গোল করে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে টানা 6 বিশ্বকাপে স্কোর করার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন রন। জয়ের নেশায় ক্ষুধার্ত পর্তুগাল উজবেকের জালে দ্বিতীয় গোল করে ম্যাচের 17 মিনিটে। এবার স্কোরশিট অলঙ্কৃত করেন নুনো মেন্ডেস। 31 মিনিটে ব্যবধান কমায় উজবেকিস্তান, কিন্তু VAR-এ বাতিল হয় তাদের গোল। 39 মিনিটে আবারও দৃশ্যপটে আসেন রোনালদো। রাইট উইং থেকে ব্রুনো ফার্নান্দেসের ক্রস চমৎকার ফিনিশিংয়ে জালে জড়িয়ে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার প্রমাণ করেন এখনও ফুরিয়ে যাননি তিনি। 3-0 গোলে পিছিয়ে পড়ে ম্যাচের খেই হারিয়ে ফেলে উজবেকিস্তান। 60 মিনিটে পর্তুগিজদের কর্নার ঠেকাতে গিয়ে গোল দিয়ে বসে নিজেদের জালেই। এবারের বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে হ্যাটট্রিকের দেখা পেয়েছেন মেসি। রোনালদো ছুটছিলেন সেই পথে, স্কোর করার সুযোগও পেয়েছিলেন কয়েকটা, কিন্তু তা কাজে লাগাতে ব্যর্থ হন পর্তুগিজ বরপুত্র। তবে হঠাৎ কুড়িয়ে পাওয়া সুযোগ কাজে লাগাতে ভুল করেননি রাফায়েল লিয়াও। ম্যাচের শেষ দিকে তার স্কোরেই 5-0 ব্যবধানের বড় জয়ে কঙ্গোর বিপক্ষে ড্রয়ের আক্ষেপ মেটায় পর্তুগাল। রাজপুত্র ফিরলেন রাজার বেশে। সমালোচকদের মুখ বন্ধ করে রেকর্ডের পাতা চূর্ণ বিচূর্ণ করে। যদিও এখনও বেশ খানিকটা পথ বাকি, তারপরেও রোনালদো যে পারফরমেন্স উপহার দিয়েছেন তাতে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতেই পারেন পর্তুগিজরা।
এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। রোনালদোর মতো করেই ফিরলেন রোনালদো। সমালোচকদের মুখ বন্ধ করে রাজকীয় প্রত্যাবর্তন। উজবেকিস্তান ম্যাচে ওলটপালট করেছেন রেকর্ডের পাতা। একমাত্র ফুটবলার হিসেবে টানা 6 বিশ্বকাপে গোলের মালিক এখন CR7। 24 ঘন্টারও কম সময় ভেঙেছেন চির প্রতিদ্বন্দ্বী মেসির রেকর্ড। জিতেছেন ম্যাচ সেরার পুরস্কারও। ম্যাচের ৬ষ্ঠ মিনিটে মুখ বন্ধ করালেন সমালোচকদের। হিউস্টন তখনও উত্তাল। 41 পেরোনো রোনালদোই যে আবারও পর্তুগালের ত্রাতা। কাজটা করে যাচ্ছেন 2003 থেকে, বয়স পেরিয়েছে 41-এর কোটা। তবুও রোনালদো আগের মতোই ভয়ঙ্কর। পরিশ্রম, একাগ্রতা আর হাল না ছাড়ার মানসিকতা। ওই গোলে ছুঁয়েছেন পর্তুগাল ইতিহাসের সর্বোচ্চ বিশ্বকাপ গোলের রেকর্ড, আর তা ছাড়িয়ে গেলেন 39 মিনিটে। দ্য গ্রেটেস্ট শো অন আর্থে তিনি এখন সবার ওপরে। শুধুই কি তাই, ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপের টানা 6 আসরে গোল। ডিআর কঙ্গো ম্যাচের পর ফুটবল পণ্ডিতদের তীর্যক সমালোচনা আর নিজের ভক্তদের আকাশ ছোঁয়া প্রত্যাশা। হিউস্টনে যেন নিজেকে আরও একবার প্রমাণের পরীক্ষা। ক্যারিয়ারের 1000তম গোল থেকে দূরত্বের সংখ্যাটা এখন 25। সেই সাথে বিশ্বের মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপের মঞ্চে দেশের হয়ে সর্বকনিষ্ঠ আর সবচেয়ে বেশি বয়সে গোলের যৌথ রেকর্ডের মালিক CR7। 24 ঘন্টারও কম সময়ে পেছনে ফেললেন লিওনেল মেসিকে। বিশ্বকাপের এক ম্যাচে জোড়া গোলের তালিকায় রোনালদোর চেয়ে বুড়ো নন আর কেউ। বুড়িয়ে গেলেও ফুরিয়ে যাননি। অন্তত নামটা রোনালদো বলেই এতটুকু বিশ্বাস তো রাখাই যায়। কখনোই কিছু না জেতা পর্তুগালকে এনে দিয়েছেন দুটো মেজর শিরোপা। অর্জনের খাতায় কেবলই বাকি বিশ্বকাপ। উজবেকিস্তান ম্যাচের পর তো রোনালদো বলেই দিলেন, ফিরে এসেছি আমি। শুধু ফর্মটা ধরে রাখলেই এবারই হতে পারে সোনালী ট্রফির অপেক্ষার অবসান। আর তেমনটা হলে সর্বকালের সেরায় উঠবে পর্তুগিজ মহাতারকার নাম। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। রাজধানীর শ্যামলীতে বেবি কেয়ার হাসপাতালে দায়িত্ব অবহেলায় 4 মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। অক্সিজেন সংকটের কারণে শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্বজনদের। তবে অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ও নিহত শিশুর স্বজনদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির তৈরি হয়। পরে হাসপাতালের বাকি রোগীদের দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া হয়। আদ্দিন হাসপাতালে শিশু মৃত্যুর রেশ না কাটতেই এবার রাজধানীর শ্যামলীর বেবি কেয়ার হাসপাতালে 4 মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দায়িত্ব অবহেলার অভিযোগ তুলে স্বজনরা জানান, অক্সিজেন সংকটে শিশু ফারিসের মৃত্যু হয়। স্বজনদের দাবি, চিকিৎসাধীন অবস্থায় অক্সিজেন সরবরাহে বিঘ্ন ঘটার পরও কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয় হাসপাতাল কর্তৃপক্ষ। আমার বাচ্চা মারা গেছে, আরো কয়েকটা আছে, ওরা ক্রিটিক্যাল অবস্থা আছে, ওরা উপরে নিয়ে এখন ট্রিটমেন্ট করতেছে। বিকট শব্দ হয়েছে, সব অন্ধকার হয়ে গেছে, এনআইসিউ সব গ্যাসে ভিতরে আর কি। তবে এই অভিযোগ পুরোপুরি নাকচ করেছে হাসপাতাল প্রশাসন। কর্তব্যরত চিকিৎসকের দাবি, অক্সিজেন সিলিন্ডার লিকেজের সঙ্গে শিশুটির মৃত্যুর কোনো সম্পর্ক নেই। আগে থেকেই শিশুটি সংকটাপন্ন অবস্থায় ছিল বলে দাবি চিকিৎসকের। লিকেজ যদি বলেন তাহলে আমার তো এখানে আরো পেশেন্ট ছিল। হ্যাঁ, লিকেজের বিষয়টা আসলে বাইরে থেকে হয়েছে, বিষয়টা ভিতরে এরকম কোনো কিছু হয়নি। বাচ্চাটা 15-20 দিন আগে হাম জটিলতা থেকে মুক্ত হয়ে বাসায় যায়, কিন্তু তারপর আবার খারাপ হয়। ঘটনার পর হাসপাতালের বাকি রোগীদের অন্যত্র স্থানান্তর করা হয়। এদিকে অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার চেষ্টা করা হলেও গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি বেবি কেয়ার হাসপাতালের মালিক। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। হামা উপসর্গে একদিনে মারা গেছে আরও 3 শিশু। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 1135 জন। হামাক্রান্ত শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় নিউমোনিয়া সহ শ্বাসকষ্টের ঝুঁকি বাড়ছে। টিকার 100% সুফল পেতে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। 3 মাসে প্রায় 700 শিশুর প্রাণ কেড়েছে হাম। এমন চিত্র আগে দেখেনি দেশ। এখনও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। ভর্তি রোগীর অধিকাংশেরই টিকা নেয়ার বয়স হয়নি। অভিভাবকদের মতে প্রাদুর্ভাব বেশি থাকায় আক্রান্তদের থেকে ছড়াচ্ছে অন্যদের মাঝেও। এদিকে হাসপাতালে ভর্তির বেশিরভাগই এসেছেন নোয়াখালী, ভোলা থেকে। আর হাসপাতালে এক রাত ভর্তি হই, অক্সিজেন দিয়ে কেন সুস্থ করি, তুই অক্সিজেন করে লই আইছি। হামের টিকা দেই না দিকে তো এই রোগটার মধ্যে আমরা পড়ে গেছি। যদি দিতাম তাহলে অবশ্যই
এই সম্মুখীন হতে হতো না। হাম হওয়ার পরে যে শরীরে যে র্যাশগুলো ছিল ওগুলো মোটামুটি এক সপ্তাহের ভেতরেই সেরে গেছে। তারপর হচ্ছে কি ওর শ্বাসকষ্ট অনেক সমস্যা, এই জন্য এখনো আছে। চিকিৎসায় হাম থেকে সেরে উঠলেও দুর্বল হয়ে পড়ছে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা, যার কারণে বাড়ছে নিউমোনিয়া, শ্বাসকষ্টের ঝুঁকি। টিকাদান কর্মসূচির পরে 1 মাস পরে থেকে নতুনভাবে আক্রান্ত হাম খুবই কম পাচ্ছে। এটা বলা যায় যে টিকাদানের সুফল বলা যায়। হিস্ট্রি নিয়ে দেখা যায় মেজেস হয়েছিল 2 সপ্তাহ 3 সপ্তাহ বা 1 মাস আগে, কিন্তু ওরা কিন্তু এখন শ্বাসকষ্ট, কাশি, ডায়রিয়া নিয়ে আসতেছে। এই রোগীগুলো কিন্তু অনেক বেশি। দেখেন আমাদের 101টার উপরে রোগী ভর্তি আছে, এর 90% নিউমোনিয়া, এবং সেগুলি এতদিন পরে এসে তার শ্বাসকষ্ট, কাশি নিয়ে আসতেছে। এইগুলি ভালো করে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। টিকার শতভাগ সুফল পেতে হাম পরবর্তী সতর্কতা পালন বেশি জরুরি বলে মনে করছেন চিকিৎসকরা। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে। চট্টগ্রাম বন্দরে বিপজ্জনক কেমিক্যাল জট, বাড়ছে দুর্ঘটনার সংখ্যা, নানা জটিলতায় করা যাচ্ছে না নিলাম ও ধ্বংস। সমাধানে তৃতীয় পক্ষের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সিদ্ধান্ত। রাজধানীর ভাটারার সাইদনগরে একটি বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। 15 জুন রাতে ওই বাসা থেকে 9.5 ভরি স্বর্ণালংকার, 15 ভরি রূপা এবং নগদ 50,000 টাকা চুরি হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর চোর শনাক্ত হলেও গ্রেফতার হয়নি কেউ, উদ্ধার হয়নি কোনো মালামাল। বিস্তারিত জানাচ্ছেন আতাউল কাউসার। আমার এত কষ্টের সারা জীবনের যা কিছু ছিল আমার সঞ্চয় সব নিয়ে গেছে। কান্না চেপে রাখার আপ্রাণ চেষ্টা, এভাবেই তিল তিল করে গড়ে তোলা সম্পদ চুরির বর্ণনা দেন AKM রহমতুল্লাহ কলেজের এই সহকারী অধ্যাপক। জানান, মেয়েকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন তিনি, বাসায় ছিলেন না তার স্বামীও। এই সুযোগই কাজে লাগায় চোর, সর্বনাশ হয় তাদের। এটার ভেতরে একটা সেফটি লকার ছিল, সেখানে আমার 9.5 ভরি গয়না ছিল, সোনা, ওগুলো সব নিয়ে গেছে। আর এটাতে ছিল রূপা, মানে রূপার একটা বক্স ছিল, 16-17 ভরি হবে, আরো বেশি হতে পারে, সব নিয়ে গেছে। আমার বাচ্চার গলার কানে যত সেট সব, মানে একটা ইমিটেশনের গোল্ডেন কালারের কিছু রাখেনি। আবার আমাদের লিফটের টাকা দিব বলে 50,000 টাকার একটা চেক ছিল, নোট ছিল, এই জায়গাটা রাখছি। ওই টাকার বান্ডেলটা যেহেতু কাছেই ছিল, ওটাও নিয়ে গেছে। আমি একজন শিক্ষক মানুষ, কত কষ্ট করে সারা জীবনের সঞ্চয় আমার সব নিয়ে গেছে। 15 জুন রাতে ঘটনার পর ভবনের একটি সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত করা হয় চোরকে। সেখানে দেখা যায় চোর যখন উঠছিল সময় তখন রাত 10:22। 46 মিনিটের মিশন শেষে বেরিয়ে যায় রাত 11:08। শেষ মুহূর্তে কোনো এক কারণে পেছন ফিরে তাকায় সে, আর এতেই ক্যামেরায় স্পষ্টভাবে ধরা পড়ে তার চেহারা। পরে তাদের এক প্রতিবেশী ফেসবুক গ্রুপে ছবি দিলে শনাক্ত হয় চোর। অন্তর নামে ওই ব্যক্তির বাসা ভাটারা থানার নয়ানগর ফাঁসের টেক এলাকায়। ঘটনার পর থেকেই পলাতক সে। ওই বাসার গৃহকর্মী জানান, কাজ শেষে রাত 8:30টার দিকে বেরিয়ে যাওয়ার সময় ভবনের সামনে ওই ব্যক্তিকে তিনি দেখেছিলেন। ওই ছেলেরা ফোনে কথা বলতে বলতে গেতাছে ওই গলিটা দিয়ে, কিন্তু রাস্তাতে তো সবাই কথা বলতে বলতে যায়, কিন্তু 7টা দেখে আমি চিনছি। রাত 11:30টার দিকে বাসায় ফেরেন গৃহকর্তা শাহ আলম। জানান, স্বাভাবিকভাবেই তালা খুলে ভেতরে প্রবেশ করেন তিনি। এরপর ক্ষয়ক্ষতি চোখে পড়ে তার। অনেক প্ল্যান করে চুরি করছে। সবসময় এই টাইমে আমার ওয়াইফ বাসায় থাকে, আমি হয়তো বাড়ি থাকি। ডাক্তার দেখাতে গেছে, তখন এই কাজটা কিভাবে হলো যদি তারা আগে থেকে এটা না জানতো। ঘরের তালা খুলেই ঘরে প্রবেশ করেছিল অন্তর। কোথায় পেল চাবি? গৃহকর্তা শাহ আলম জানান, মাস 2 আগে বাসার দরজায় ব্যবহৃত তালার চাবি হারিয়ে গিয়েছিল, কিন্তু পাল্টানো হয়নি তালাটি। এরপর থেকে তৎকালীন গৃহকর্মী ছেড়ে দিয়েছিল ঘরের কাজ। এলাকাবাসী জানান, পুরো সাইদনগরেই বেড়েছে চোরের উপদ্রব। বড় বড় ধরনের ক্রাইম হচ্ছে আর কি, ছোট থেকে শুরু করে আস্তে আস্তে বড় দিকে যাচ্ছে আর কি। পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা আমরা এখন দেখতেছি না। আবার রাতে কোনো টহল পুলিশ কখনো এখানে আসে না। ভাটারা থানা পুলিশ জানান, অপরাধীকে গ্রেফতারে কাজ করছেন তারা। সিসি ক্যামেরা ফুটেজ দেখে এবং আমাদের যে ম্যানুয়াল যে সোর্স আছে তাদেরকে ব্যবহার করে আমরা আশা করছি অতি শীঘ্রই আমরা চোরকে শনাক্ত করব এবং তাকে গ্রেপ্তার করতে সক্ষম হব এবং চোরাই যাওয়া যে মালামাল সেগুলো উদ্ধার করতে সক্ষম হব। এদিকে মঙ্গলবার রাতে পাঠাও চালকের মাধ্যমে চুরি যাওয়া কিছু মালামাল তার বোনকে পাঠায় অন্তর। এ সময় পুলিশ ধরে ফেলে অন্তরের বোনকে, পাঠাও চালককে এবং এ ঘটনায় জড়িত আরেক ব্যক্তিকে। একজনের মাধ্যমে পেলাম 8 আনির মতো পাওয়া গেছে, আর কিছু পাইনি, আর শুধু ইমিটেশন এগুলো পাওয়া গেছে। চোর তার বোনের নামে পাঠাইছে, সে রিসিভ করছে, রিসিভ করে যখন রিসিভ করতে গেছে তখন থানার লোক যা ধরে ফেলাইছে, ধরে থানায় নিয়ে আসছে পাঠাওয়ার লোক সহ। বোনের মাধ্যমে জানা গেছে আর একজন আসামি এখানে ডেকোরেটর দোকান আছে তার,
তাকে ধরে আনছে এবং অরিজিনাল যে অন্তর সে বলছে আমাদের মালামাল দুইটা ভাগ করছে, একটা অন্তরের কাছে আছে, একটা যাকে ধরছে তার কাছে আছে। অবিলম্বে চোরকে গ্রেফতার করতে পুলিশের জোরালো ভূমিকা চান তারা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। পবিত্র আশুরা ও তাজিয়া মিছিল ঘিরে কোনো হামলার আশঙ্কা দেখছে না আইন শৃঙ্খলা বাহিনী। এরপরও আশুরা শান্তিপূর্ণ ও নিরাপদ করতে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মঙ্গলবার সকালে পুরান ঢাকার হোসাইনি দালানে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, আশুরা উপলক্ষে সব ধর্মীয় স্থাপনায় ড্রোন ও সিসিটিভির মাধ্যমে নজরদারি করা হচ্ছে। 26 জুন শুক্রবার পবিত্র আশুরা সামনে রেখে পুরান ঢাকার হোসাইনি দালানে চলছে নানা প্রস্তুতি। মঙ্গলবার সকালে হোসাইনি দালান পরিদর্শন করে ডিএমপি সোয়াট ও K9 টিম। পরে ইমামবাড়া নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন ডিএমপি কমিশনার। সংবাদ সম্মেলনে তিনি জানান, আশুরার আয়োজন নিরাপদ করতে 4 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। থাকছে ড্রোন ও সিসিটিভির মাধ্যমে নজরদারি। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় থাকছে বিশেষায়িত ইউনিট। প্রতিটি তাজিয়া মিছিল ও প্রধান সমাবেশ স্থলকে কেন্দ্র করে আমরা ব্যারিকেড, পিকেট, লাইনিং এবং রুফটপ ডিউটি মোতায়েন করেছি। নাশকতা যে কোনো ধরনের পরিকল্পনা নস্যাৎ করে দেওয়ার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। তাজিয়া মিছিলে বিশৃঙ্খলা এড়াতে দাহ্য ও ধারালো বস্তু বহন নিষিদ্ধ করেছে ডিএমপি। ঢাকঢোল সহ উচ্চ শব্দের যন্ত্র ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়েছে। আতশবাজি, পটকাও নিষিদ্ধ। কোনো প্রকার ধারালো ধাতব বস্তু, দাহ্য পদার্থ, ছুরি, চাকু, লাঠি, ছোরা, তরবারি, বর্ষা, ব্যাগ, সুটকেস, পোটলা ইত্যাদি নিয়ে মিছিলে অংশগ্রহণ করা যাবে না। আতশবাজি বা কোনো ধরনের পটকা ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। নিরাপত্তার পাশাপাশি তাজিয়া মিছিলের ট্রাফিক পরিকল্পনাও সাজিয়েছে ডিএমপি। ইমামবাড়া, বকশিবাজার, আজিমপুর, নিউ মার্কেট, জিগাতলা, 7 মসজিদ রোড হয়ে মোহাম্মদপুরে শিয়া মসজিদে শেষ হবে মিছিল। এসব এলাকায় থাকবে ডাইভারশন। ভোগান্তি এড়াতে শুক্রবার সকাল 10টা থেকে মিছিল শেষ হওয়ার আগ পর্যন্ত এসব সড়ক এড়িয়ে চলার আহ্বান পুলিশের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। পবিত্র আশুরা উপলক্ষে সুসজ্জিত হচ্ছে ইমামবাড়া। নীলফামারীতে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি চলছে পাইক সাজানো ও তাজিয়া বানানোর শেষ মুহূর্তের কাজ। নির্বিঘ্নে ধর্মীয় আয়োজন পালনে নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। পবিত্র আশুরাকে সামনে রেখে সুসজ্জিত হচ্ছে ইমামবাড়া। উঠোন পরিষ্কার, নানা রঙের আলপনায় মুখর চারপাশ। শুক্রবার পবিত্র আশুরা, আরবি মাস অনুযায়ী 10ই মহরম ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্বজুড়ে পালিত হয় এই দিনটি। এ উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে পাইক সাজা ও তাজিয়া বানানোর কাজে ব্যস্ত সময় পার করছেন ইমামবাড়ার খলিফারা। ইমাম হুসেন আলাইহিস সালামের ভালোবাসায় আমরা তাজিয়া শরীফ সাজাচ্ছি। আমাদের মুরব্বীরা এটা করে গেছেন, আমাদেরকে এটা দেখাইছেন। আমাদের মুরব্বীরা ছিল, ওরা বানাইতো, এই জন্য আমরা তাজিয়া বানাচ্ছি। আর এখানে খেলাধুলা হয়, নিশান হয়, নিয়াজ ফাতিয়া হয়। এই তাজিয়া বানানোর একটা প্রতিযোগিতা হয়, কার বেশি সুন্দর হয় এটা নিয়ে আমরা একটা সবাই এলাকাবাসী নিয়ে আমরা তাজিয়া বানানোর একটা উদ্যোগ নিয়েছি। নির্বিঘ্নে ধর্মীয় এই আয়োজন পালনে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। এই দিনটিকে ঘিরে আমরা নিরাপত্তার জন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। এই দিনে আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে, সাদা পোশাকে পুলিশ থাকবে এবং পোশাক পরিহিত অবস্থায় থাকবে। নিরাপত্তার চাদরে আমরা সৈয়দপুরকে বলে রাখবো এবং ইনশাল্লাহ এই এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ সবার সাথে কথা বলে আমরা একটা সুন্দর একটা পরিবেশ করব, যাতে এই অঞ্চলে একদম ভালো একটা পরিবেশের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়। সৈয়দপুরে 42টি ইমামবাড়া রয়েছে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। আমদানিকৃত কেমিক্যাল দ্রুত ছাড়ে জটিলতার পাশাপাশি নিলাম অযোগ্য পুরাতন কন্টেইনার বোঝাই কেমিক্যাল ও বিপজ্জনক পণ্যের কারণে অগ্নি ও দুর্ঘটনা ঝুঁকির মধ্যে পড়ছে চট্টগ্রাম বন্দর। বেশ কবার উদ্যোগ নিয়েও নানামুখী জটিলতায় এসব কেমিক্যাল এবং বিপজ্জনক বস্তু যেমন নিলামে তোলা যায়নি, তেমনি ধ্বংসও করা যাচ্ছে না। বন্দরের শেড ও ইয়ার্ডে পড়ে আছে সব কেমিক্যাল এবং জরাজীর্ণ কন্টেইনার। সাক্ষাৎপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
সোমবার দুপুরে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিন কন্টেনার টার্মিনাল এনসিডি 4 নম্বর বার্থে রাবার গ্যান্ট্রি ক্রেনে হঠাৎ করে আগুন ধরে যায়। চট্টগ্রাম বন্দরের নিজস্ব ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনীর তাৎক্ষণিক তৎপরতায় আগুন দ্রুতই নিয়ন্ত্রণে আসে। তবে তার আগে এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি কন্টেনার। এর মধ্যে একটি কন্টেনার ভর্তি আমদানি করা ফ্রিজ পুড়ে গেছে। অবশ্য 1 বছর আগে আমদানি করা এসব ফ্রিজ ডেলিভারি না হয় নিলামের জন্য অপেক্ষায় ছিল। এই আগুন দ্রুত নিয়ন্ত্রণে এনে ক্ষয়ক্ষতি কিংবা বড় ধরনের বিপর্যয় এড়ানো গেল। বিভিন্ন শেড এবং ইয়ার্ডে পড়ে থাকা কেমিক্যাল ও ধ্বংসযোগ্য বিপজ্জনক পণ্য কন্টেনার চট্টগ্রাম বন্দরের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। কন্টেনার পূর্ণ হয়ে যায়, অনেক ক্ষেত্রে লিকেজে, অনেক সময় এটার যে সাবস্ট্যান্সগুলো রয়েছে সাবস্ট্যান্সগুলো হয়তো বা তার যে ক্যারেক্টার যেটা থাকার কথা সেটা থাকে না। সেই ক্ষেত্রে আমাদের অতিরিক্ত সতর্কতা নিতে হয়। কাস্টম কমিশনারের কাছে দেওয়া চট্টগ্রাম বন্দরের এক চিঠিতে বর্তমানে শুধুমাত্র পিশেডে সর্বমোট 302 প্যাকেজ কেমিক্যাল ও বিপজ্জনক পণ্য রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে দীর্ঘদিনের পুরনো নিলাম ও ধ্বংসযোগ্য কেমিক্যাল রয়েছে 122 প্যাকেজ। এর বাইরে বিভিন্ন ইয়ার্ডে ধ্বংসের অপেক্ষায় থাকা অতি বিপজ্জনক পণ্য বোঝাই 331 টিউএস কন্টেনারের মধ্যে 42টি কন্টেনার জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। মূলত শুল্ক ফাঁকি দিতে মিথ্যে ঘোষণায় কেমিক্যাল আনতে গিয়ে এ ধরনের জটিলতার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে। বললো যে এটা টেক্সটাইল কেমিক্যাল, কিন্তু দেখা গেল এটা আসলে বিস্ফোরক কেমিক্যাল। তো এগুলি যখন কাস্টম চার্জ করে আপনার কী বলে এটা ইনভেন্টরি করে, তখন দেখা যায় পণ্যের সাথে ডিক্লারেশনে মিল নাই। চট্টগ্রাম কাস্টম হাউজের পক্ষ থেকে বারবার চেষ্টা করেও উচ্চ আদালতে মামলা বিচারাধীন থাকা সহ নানামুখী জটিলতায় বিপজ্জনক এসব কেমিক্যাল যেমন নিলামে বিক্রি করা যাচ্ছে না, তেমনি ধ্বংসের ক্ষেত্রে রয়েছে বাধা। তবে সাম্প্রতিক সময়ে বিপজ্জনক কেমিক্যালগুলো ধ্বংসের জন্য তৃতীয় একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। মন্ত্রণালয় থেকে অনুমতি সাপেক্ষ চুক্তির পর এসব কেমিক্যাল ওই প্রতিষ্ঠানের কারখানায় ধ্বংস করা হবে। ল মিনিস্ট্রির ভেটিং হয়ে গেছে, এখন আমরা হুলসিমের সঙ্গে এমওইউ করব। এমওইউ করার পরে বাকি যে কার্যক্রম আছে সেটা খুব দ্রুত ইনশাআল্লাহ হয়ে যাবে। চট্টগ্রাম বন্দর দিয়ে বছরে কয়েক লাখ কোটি টাকা মূল্যের আমদানি রপ্তানি পণ্য পরিবহন হচ্ছে, আর এসব পণ্য থেকে অন্তত 80,000 কোটি টাকা রাজস্ব আদায় করে চট্টগ্রাম কাস্টম হাউস। দেশের আমদানি রপ্তানি বাণিজ্য যেমন নিয়ন্ত্রণ হয় এই বন্দর থেকে, ঠিক তেমনি দেশের অর্থনীতির গতি প্রকৃতিও নির্ধারণ করে দেয় এই বন্দর। আর তাই দেশের বৃহত্তর অর্থনীতির সাথে এই বন্দরকে নিরাপদ এবং ঝুঁকিমুক্ত রাখার কোনো বিকল্প নেই। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। রাজশাহী অঞ্চলের সুস্বাদু আম দেশের গণ্ডি পেরিয়ে রফতানি হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। রফতানিকারকরা বলছেন এই অঞ্চলে কোনো প্যাকিং হাউস না থাকায় আম পাঠাতে হয় ঢাকায়। কেন্দ্রীয় প্যাকিং হাউজের ছাড়পত্র নিতে বাড়তি সময়ের কারণে নষ্ট হচ্ছে 10 থেকে 20 ভাগ আম। বাগান মালিক ও ব্যবসায়ীরা এই প্রক্রিয়ায় রফতানিতে বিপাকে পড়ছেন। এই অঞ্চলে প্যাকিং হাউস তৈরির জন্য স্থান বাছাইয়ের কাজ চলছে বলে জানাচ্ছে কৃষি বিভাগ। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর বাগানগুলোতে শোভা পাচ্ছে প্যাকেটে মোড়ানো ল্যাংড়া, আম্রপালি, বাড়ি, ফজলি সহ নানা জাতের আম। গুটি অবস্থায় আম প্যাকেটে মুড়িয়ে রাখার এই পদ্ধতিকে বলা হয় ফ্রুট ব্যাগিং। মূলত আম রপ্তানির উদ্দেশ্যে ফ্রুট ব্যাগিং করা হয়, যাতে আমে কোনো দাগ বা পোকার আক্রমণ দেখা না দেয়। চলতি মৌসুমে 3টি জেলা থেকে ফ্রান্স, যুক্তরাজ্য, ইটালিতে 85 মেট্রিক টন আম এরই মধ্যে রপ্তানি হয়েছে। বৈদেশিক বাজার আকৃষ্ট করতে তালিকায় যুক্ত হয়েছে মিয়াজাকি, কিং অফ চাকাপাত, ব্যানানা ম্যাঙ্গো, চিয়াংমাই ও রেড পলমার জাতের আম। পর্যায়ক্রমে 1000 মেট্রিক টন আম বিদেশে রপ্তানির লক্ষ্যমাত্রা রয়েছে, যার বাজার মূল্য প্রায় 1000 কোটি টাকা। 4 মেট্রিক টন অলরেডি আমরা এক্সপোর্ট করতে পেরেছি এই পর্যন্ত। আশা করছি যে আমরা আরও এক্সপোর্ট করতে পারবো। ভালো আম হলে ভালো প্যাকিং করা লাগে, একটা লেবার সহ এটা 7 থেকে 8 টাকা পড়ে যায়। আমে ফুড ব্যাগিং করা হয়, আমের স্পটটা কম পড়ে এবং সুন্দর হয় এবং বাজারজাতকরণের সুবিধা হয় এবং বিদেশে রপ্তানি করতে খুব সহজে করা যায়। ব্যবসায়ী, বাগান মালিক ও আম রপ্তানির সঙ্গে জড়িতরা জানান এই অঞ্চলে কোনো প্যাকিং হাউস নেই, তাই রপ্তানিকারকদের মাধ্যমে প্যাকিং এর জন্য আম পাঠাতে হয় ঢাকার শ্যামপুরে। কেন্দ্রীয় প্যাকিং হাউসের ছাড়পত্র নিতে পেরিয়ে যায় লম্বা সময়, নষ্ট হয় অন্তত 10 থেকে 20 ভাগ আম। এছাড়া অতিরিক্ত বিমান ভাড়ার কারণে আগ্রহ হারাচ্ছেন রপ্তানিকারকরা। এখানে
এখানে কোনো প্যাকিং হাউস নেই এবং আমাদের ইয়ার ভাট অনেক বেশি। বাইরেরা নিয়ে যায় এখান থেকে, নিয়ে যাওয়াতে আমরা দামটা একটু কম পাই। চেম্বার অব কমার্সের নেতারা বলছেন এই অঞ্চলে আধুনিক প্যাকিং হাউস স্থাপন করা গেলে রপ্তানির পরিমাণ আরো কয়েক গুণ বাড়বে। মূল সমস্যা যেটা সেটা হচ্ছে যে আমাদের এখানে আপনার হচ্ছে ল্যাব নাই, প্লাস হচ্ছে আমের যে গ্রেডিং নির্ণয় করাটা সেটাও আমাদের এখানে ঠিকঠাক মতন আপনার মেশিন টেশিনগুলো নাই। যেসব অঞ্চলে আম হয় সেসব এলাকাতে বিভাগীয় পর্যায়ে যেন কোয়ারেন্টাইন বা ল্যাব স্থাপন করা হয়। তো সরকারকে আমকে রপ্তানি যদি করতে হয় তো এই কার্গো ভাড়ার ব্যাপারে হয় ভর্তুকি দিতে হবে, নাহলে বিশেষ কার্গোর সুবিধা সৃষ্টি করতে হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান প্যাকিং হাউস তৈরির জন্য স্থান বাছাই করা হচ্ছে। এখন আমরা যে কাজটা করতেছি সেটা স্থানটা সিলেক্ট করতেছি, কোথায় হয়, কোথায় স্থানটা হলে আমাদের পরিবহনটা সহজ হয়, এই সমস্ত কিছু চিন্তা ভাবনা করে আমাদের একটা প্যাকিং হাউস বা কৃষি রপ্তানিকরণ অঞ্চল যাই বলেন করার চিন্তা ভাবনা আছে। অন্যান্য যে কোনো দেশের সাথে যদি এর মিষ্টতা কিংবা অন্যান্য গুণাগুণ যদি আমরা চিন্তা করে থাকি তাহলে বাংলাদেশের আম আসলেই খুবই ভালো আম, এবং এই আমটা আমরা আশা করছি যে এই আমগুলো আসলে বিদেশে রপ্তানিযোগ্য এবং তারা কিন্তু খুবই ইন্টারেস্টেড। 2015 সালে রাজশাহীর বাঘা উপজেলার শফিকুল ইসলাম ছানা আম রপ্তানি শুরু করেন। এ অঞ্চলে এখন রপ্তানিকারকদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অর্ধশতে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ভোরের সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী মিসবাউল আলিফ। ধন্যবাদ যশোয়া। রাজশাহী তানোর সড়কের সংস্কার কাজ চলছে কিছুটা ধীর গতিতে। 24.5 কোটি টাকা ব্যয়ে চলমান 2টি প্রকল্পের মধ্যে তানোর অংশের কাজ গত এপ্রিলে শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। দ্বিতীয় দফায় মেয়াদ বাড়ানো হয়েছে ডিসেম্বর পর্যন্ত। পাথর ও বিটুমিনের দাম বেড়ে যাওয়ায় এই বিলম্ব বলছেন সংশ্লিষ্টরা। এলজিডি বলছে কিছুটা দেরি হলেও গুণগত মানের ব্যাপারে কোনো ছাড় নেই। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার রিপোর্ট। কয়েক বছর ধরেই গর্ত আর খানাখন্দে বেহাল দশা ছিল রাজশাহী তানোর সড়কের। চলাচলের অনুপযোগী এই পথে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। দীর্ঘ প্রতীক্ষার পর সড়কটিতে সংস্কার ও সম্প্রসারণের কাজ চলছে। কাজ শুরু হয়েছে, কাজ ভালো হলে আমাদের ভোগান্তি কমবে। ভালো করে না করলে রাস্তা টিকবে না। এই রাস্তায় পানি জমে এই কাটাতে মানে হাঁটু পর্যন্ত হয়ে যায়, সময় সময় বাসটা বন্ধ হয়ে যায়। পবার বায়া থেকে বাগধানী পর্যন্ত 11 কিলোমিটার অংশে কাজ শুরু হয় চলতি বছরের এপ্রিলে। 13.5 কোটি টাকা ব্যয়ে এই অংশে আরসিসি ঢালাইয়ের পাশাপাশি সড়কটির দুপাশে 3 ফুট করে চওড়া করা হচ্ছে। ইতোমধ্যে কাজ শেষ হয়েছে 10%। প্রোডাকশন ভালো করে দেয় না, এই রাস্তা করলে রাস্তা তো টিকবে না। আমরা চাই যে রাস্তাটা ভালো মতন করুক। আমাদের চাওয়া বর্তমানে যে রাস্তাটা খুব ভালো করে দেবেন। অন্যদিকে 11 কোটি টাকা ব্যয়ে একই সড়কের বাগধানী থেকে কাশিমবাজার পর্যন্ত প্রায় 8 কিলোমিটার অংশের কাজ গত এপ্রিলে শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। নতুন করে দ্বিতীয় দফায় সময়সীমা বাড়ানো হয়েছে ডিসেম্বর পর্যন্ত। সংশ্লিষ্টরা বলছেন জ্বালানি সংকট এবং নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধিতেই এই বিপত্তি। বাইরের রাষ্ট্রের যুদ্ধ হওয়ার কারণে আমাদের এই ধরনের সমস্যাগুলো বেশি ফেস করতে হচ্ছে। বিটুমিনের রেট ছিল 70,000 টাকা, এখন বর্তমান হচ্ছে 1,05,000 টাকা টন, আগে ছিল 70,000 টাকা টন। সেই ক্ষেত্রে আমরা ধরেন অনেকটা পিছিয়ে আছি। দাম বাড়ার কারণে কাজের গতিটা একটু মন্থর হয়ে গেছে। যে পর্যায়ে এখন কাজ রয়েছে, ইনশাআল্লাহ বিটুমিনের দামটা কমলে আমরা 2 মাসের ভিতরে কাজটা সেরে ফেলতে পারবো। এদিকে কাজের গুণগত মানের ব্যাপারে কোনো ছাড় দিতে নারাজ এলজিডি কর্তৃপক্ষ। বিটুমিন কম, পাথর বেশি ইত্যাদি দেওয়ার কোনো সুযোগ নাই। ওখানে কম্পিউটারে ওখানে প্রোগ্রামিং দিয়ে দেওয়া হয়, সেখান থেকে অটো মিক্সিং হয় এবং অটো মিক্সিং হওয়ার পর ওটা বেডে বিছানো হয়, সেটাও মেশিনের মাধ্যমে বিছানো হয়। যার ফলে ঠিকাদার যদি এখানে কোনো একটা অংশ কম করার চেষ্টা করে তাহলে তার ইয়েটা সরাসরি ধরা পড়ে যাবে। এই সড়ক দিয়ে তানোর, গোদাগাড়ি, নওগাঁ, নাচল, চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকার মানুষ যাতায়াত করেন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। নগর সীমান্তবর্তী জনপদ কৃষ্ণসদা গ্রামের একমাত্র কাঁচা রাস্তাটিতে বছর জুড়ে থাকে হাঁটুকাদা। স্থানীয়দের সঙ্গে এই গ্রামীণ রাস্তা পাড়ি দিতে দুর্ভোগে পড়তে হয় সীমান্তে নজরদারিতে থাকা বিজিবি সদস্যদেরও। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে উন্নয়নের ছোঁয়া না লাগায় থাকতে হচ্ছে অবহেলিত অবস্থায়। এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। চলার পথে এক হাঁটু কাদা, যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটেও চলা যেখানে দায় সেখানে ভ্যান বা মোটরসাইকেল হয়ে পড়ে বাড়তি বোঝা।
নওগাঁর সীমান্ত লাগোয়া গ্রাম সাপাহারের কৃষ্ণসদার প্রধান সড়কের এই দশা। স্থানীয়রা জানান, জীবনের ঝুঁকি নিয়ে গত 2 যুগ ধরে এভাবে চলাচল করছেন এই গ্রামের 3000 মানুষ। শুধু এলাকাবাসী নয়, সীমান্তে নজরদারির জন্য প্রতিনিয়ত গ্রামের 3 কিলোমিটার পথ পাড়ি দিতে হয় বিজিবি সদস্যদের। রোগীদের নিয়ে হাসপাতালে যাওয়া হয়ে পড়ে বড় চ্যালেঞ্জ। অভিযোগ, দীর্ঘদিনেও এই গ্রামে লাগেনি উন্নয়নের ছোঁয়া। বাড়ি থেকে বাড়ি হয়ে রাস্তার পর যেতে পারবে না কেউ। বিয়ে দিতে গেলে বিয়ে ভেঙে যাচ্ছে, যে গ্রামে বিয়ে করতে আসবে কহেন। গাড়ি ঘোড়া কি চলছে? রুগী যদি হয়ে যায় আমাদের এই যে ছোট ছোট গাড়ি গালা নিয়ে যায়, লাসা যায় না। যদি একটা রুগী হয় তাও খাটলা ঘাড় করে আসতে হয়, না হলে টলিতে আসতে হয়। সংশ্লিষ্টরা বলছেন, সড়কটি দ্রুত পাকাকরণে চলছে প্রক্রিয়া। এটা নওগাঁ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প যেটা চালু আছে বর্তমানে, সেখানে সংশোধিত ডিপিপি প্রণয়নের কাজ চলমান আছে। ওখানে প্রস্তাবটা দেওয়া হয়েছে, সংসদীয় ডিপিপিটা অনুমোদন হয়ে গেলে রাস্তাটা পাকা হয়ে যাবে। বিএসএফ এর পুশিন চেষ্টা ঠেকাতে সীমান্ত লাগোয়া এসব গ্রামে বাড়ানো হয়েছে বিজিবির তৎপরতা। সীমান্তের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য অতীব গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার সহ পাকা করার দাবি করছে ভুক্তভোগী এলাকাবাসী। নওগাঁর কৃষ্ণসদা গ্রাম থেকে এমআর রকি, সময় সংবাদ। রাজশাহীতে গত 1 যুগে আশঙ্কাজনকভাবে কমেছে খেলার মাঠ। উন্মুক্ত স্থানের অভাবে খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে শিশু, কিশোর ও তরুণরা। মাঠের বদলে তাদের সময় কাটছে স্মার্টফোন আর ইন্টারনেটে, বাড়ছে ডিভাইস আসক্তি। এদিকে মাঠের অভাবে তরুণদের মাঝে জনপ্রিয় হচ্ছে চড়া মূল্যের কৃত্রিম খেলার মাঠ বা টার্ফ। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। রাজশাহী নগরীর মির্জাপুরের শ্যামলের মাঠ একসময় ছিল স্থানীয়দের অন্যতম খেলার স্থান। বর্তমানে সংকুচিত হয়ে মাঠটি খেলাধুলার অনুপযোগী। কাজলার বেতারের মাঠটি ছিল নগরীর সবচেয়ে বড় উন্মুক্ত স্থান, কিন্তু সরকারি বনায়ন আর অবৈধ দখলে খেলার জায়গা অবশিষ্ট নেই। রাজশাহীতে অনেক মাঠ এখন কমে গেছে, অনেক বিল্ডিং তৈরি হচ্ছে, যেমন নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে অর্ধেক মাঠ দখল হয়ে মনে করেন বিল্ডিং হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, গত 1 যুগে নগরীর অধিকাংশ বড় উন্মুক্ত মাঠগুলোতেই খেলাধুলার সুযোগ বন্ধ হয়েছে। কোথাও গড়ে উঠেছে বসতবাড়ি, আবার কোথাও সরকারি প্রতিষ্ঠানগুলো নিজেদের নিয়ন্ত্রণে থাকা মাঠে স্থাপনা নির্মাণ করেছে। হাতে গোনা কয়েকটি উন্মুক্ত মাঠ থাকলেও মেলাসহ নানা আয়োজনে সংকট থাকে সারা বছর। এটা আস্তে আস্তে সংকীর্ণতার দিকে চলে যাচ্ছে। মাঠগুলোকে সংরক্ষণের অভাবে বা হারিয়ে যাইছে। সরকারের বিভিন্ন প্রকল্প করছে এগুলো মাঠে, খেলার মাঠে। যে মাঠগুলো আছে সেই মাঠগুলো সংরক্ষণ করা এবং খেলাধুলার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করা। মাঠের সংকটের কারণে তরুণ ক্রীড়াপ্রেমীদের মধ্যে এখন কৃত্রিম মাঠ বা টার্ফের জনপ্রিয়তা বাড়ছে। 1 থেকে 2 ঘন্টার জন্য ব্যয় করতে হচ্ছে 3 থেকে 6 হাজার টাকা। তবে এই প্রবণতাকে ইতিবাচক হিসেবেই দেখছেন জেলা ক্রীড়া কর্মকর্তা। আগে আমরা যেভাবে মাঠ পেয়েছি, এখন মাঠ সংকটের কারণে খেলতে পারে না, তো অনেক বিষয় আছে। অ্যাডিকশন থেকে দূরে চলে আসছে, এখন ওখান থেকে রিকভার হচ্ছে, খেলার মাধ্যমে মাঠে ফিরতেছে। মাঠ না থাকার কারণে সবাই মিলে একটু একটু করে তুলে একটা অ্যামাউন্ট তুলে আমরা এই জায়গাটা খেলি, মানে মাঠটা পাওয়া যায় আর কি। এটা আমরা পজিটিভলি দেখছি এজন্য, কারণ আপনি যেটা বললেন যে আমাদের ডিভাইস থেকে দূরে থাকার জন্য আমাদের ছেলেরা বা আমাদের ক্রীড়ামোদী সবাই যদি সেটা হোক আমাদের নতুন কৃত্রিম মাঠ বা আমাদের যেটাই হোক, তারা তো খেলছে। এদিকে খেলার মাঠের অভাবে শিশু কিশোরদের মধ্যে বাড়ছে প্রযুক্তি ও ডিভাইস আসক্তি। তারা রাজশাহীতে প্রায় আয়োজন করছে ফ্রি ফায়ার বা পাবজির মতো স্পোর্টস টুর্নামেন্ট। বসুন্ধরা কমপ্লেক্সে পাবজি আয়োজন করেছে, তারপরে আমরা ফ্রি ফায়ারের বিভিন্ন বিভাগীয় আয়োজন এখন আমরা দেখতে পাচ্ছি। ফুটবলটাকে যেরকম আমরা ইন্টারন্যাশনালি খেলতে যাই, বাংলাদেশ থেকে যাই, একটা ক্রাউড থাকে, একটা মানে অডিয়েন্সের একটা ইচ্ছা থাকে, এটাও যেন স্পোর্টস থেকেও যেন ওরকম একটা মানে অবস্থা যাতে চলে আসে। খেলার মাঠ বাড়াতে উদ্যোগের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা প্রত্যেকটি উপজেলায় আপনার একটি করে খেলার মাঠ থাকবে, এটি উদ্যোগ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে এবং আছেও। যদি না থাকে কোনো উপজেলায়, সেটা আমরা ব্যবস্থা গ্রহণ করব। গেল বছর রাজশাহীর কাটাখালী, তানোর সহ একাধিক এলাকায় খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করেছিল স্থানীয়রা। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। জয়পুরহাটে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে লতির চাষ। উৎপাদন খরচ কম এবং লাভ বেশি হওয়ায় আগ্রহ বাড়ছে কৃষকদের মাঝে। এখানকার উৎপাদিত লতি দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের পাশাপাশি রপ্তানি হচ্ছে বিদেশেও। তবে বেচা কেনার জন্য স্থায়ী হাট ও প্রসেসিং সেন্টার না থাকায় চাষিরা পড়ছেন বিপাকে। শহীদুল ইসলাম সবুজের রিপোর্ট।
অল্প খরচ কম পরিশ্রমে বেশি লাভ হওয়ায় জয়পুরহাটে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে লতি চাষ। জেলার বিভিন্ন এলাকা থেকে কচুর লতি নিয়ে বটতলীর অস্থায়ী পাইকারি বাজারে বিক্রি করেন কৃষক। স্থানীয় চাহিদা মিটিয়ে বিষমুক্ত ও সুস্বাদু লতি সরবরাহ হয় ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে। শুধু দেশেই নয়, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বেশ কয়েকটি দেশেও নিয়মিত রপ্তানি হচ্ছে। ফলে বৈদেশিক মুদ্রা অর্জনের এক নতুন সম্ভাবনা তৈরি হয়েছে এই অঞ্চলে। অন্যান্য ফসলের চেয়ে এই ফসলটা আমি বেশি লাভবান। আমার 49 জমিতে 8 মণ 9 মণ করে লতি ওঠে সপ্তাহে। 3 দিন পর পর কাটা যায়। এই লতিটা মনে কর দেশি লতিটা 7 দিনত কাটা লাগে, আর এই লতিটা হলে দেখা যাচ্ছে 3 দিন পর পর লাগে কাটা। এর জন্য হলো পর্তা বেশি আছে, এই যে দেশিটাতে পর্তা বেশি হয়। সম্ভাবনার পাশাপাশি রয়েছে সংকট। লতির এই অস্থায়ী বাজারে 200 থেকে 250 শ্রমিক কাজ করলেও নেই কোনো স্থায়ী পাইকারি হাট কিংবা আধুনিক প্রসেসিং সেন্টার। এতে খোলা আকাশের নিচে ঝুঁকিপূর্ণভাবে লতি বিক্রি করতে হয়। কৃষকের কাছ থেকে কচুর লতি ক্রয় করে ঢাকা শহরে বিভিন্ন বাজারে আমরা বিক্রি করি স্বল্প লাভে। এতে করে কৃষকরাও উপকৃত হয় এবং আমাদেরও কিছু মুনাফা থাকে। জয়পুরহাট 5 বিবি লতি বাজারে আমরা 2 থেকে 250 জন কাজ করি। আমরা সকাল 8টা থেকে 4টা পর্যন্ত কাজ করে লতিহাটি ঢুক করে গাড়ি লোড দিয়ে ঢাকায় পাঠিয়ে দেয়। এখানে কৃষকেরা লতি নিয়ে আসে, যেরকম উপকৃত অর্থ পায়, আমরাও সেরকম এটার উপরে ডিপেন্ড করে আমাদের সংসার সুন্দরভাবে সচ্ছলভাবে চলে। এই হাটের জায়গা সংকীর্ণ। আজ দেখা যায় যে হাট মালিক জায়গার মালিকরা আসে বলে হাট ওখানে নিয়ে যেতে হবে, ওখানে বিভিন্ন জায়গায় মানে হাট সরানো করে। কৃষক ও ব্যবসায়ীদের লতি বাজারজাতকরণ ও প্রসেসিং এর সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস উপজেলা কৃষি কর্মকর্তার। জায়গাটা নিয়ে একটু ঝামেলা ছিল, ঝামেলা আছে। জায়গাটা হচ্ছে কৃষকরা একজন ব্যক্তির কাছে ভাড়া নিয়ে চালু রেখেছেন। আমরা বিষয়টা জানি, আমরা কৃষকদেরকে আমাদের কাছে একটা আবেদন দিতে বলেছি। আমরা উক্ত সমস্যাটা সমাধানের জন্য উপজেলা প্রশাসনের সাথে কথা বলে সমাধানের চেষ্টা চলছে। জয়পুরহাট সদর ও পাঁচবি উপজেলায় প্রায় 13,000 হেক্টর জমিতে কচুর লতির চাষাবাদ হয়। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে মুখরিত জয়পুরহাট শহরের নতুন হাট পাইকারি সবজির বাজার। ভোর থেকেই দূর দূরান্তের কৃষকরা তাদের উৎপাদিত ফসল নিয়ে আসেন এই হাটে। বিভিন্ন ধরনের শাকসবজির পাইকারি দাম জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শহীদুল ইসলাম সবুজ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আমি এখন অবস্থান করছি জয়পুরহাট শহরের নতুন হাট। ভোর হলেই এখানে বিভিন্ন এলাকা থেকে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য নিয়ে আসেন এই নতুন হাট বাজারে পাইকারি সবজি বিক্রি করতে। জয়পুরহাটের 5টি উপজেলা ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকার প্রত্যন্ত অঞ্চল থেকে কৃষকরা তাদের উৎপাদিত সবজি নিয়ে এই কাঁচা বাজারে আসেন ন্যায্য দামে বিক্রি করতে। এখানে আজকের বাজার ঘুরে আমরা যেটি দেখেছি কাঁচা বাজার, কচুর বই, আলু সব কিছুই ভরপুর উঠেছে। এই বাজারটি প্রতিদিন ভোর হলেই পাইকার এবং আড়তদারদের, কৃষকদের পদচারণায় মুখরিত হয়ে থাকে। আজকে সকাল থেকেই আমরা কাঁচা বাজার ঘুরে দরদাম যেটি দেখেছি, সকল তরকারিতেই যেটি অধিক পরিচিত একটি সবজি হিসেবে সেটি হলো স্টিক আলু। আজকে স্টিক আলু প্রতি কেজি পাইকারি দরে 20 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়াও গুটি আলু, যেটি ছোট আলু হিসেবে পরিচিত, সেটি বিক্রি হচ্ছে 22 টাকা কেজি দরে। আমরা পাইকারদের সঙ্গে কথা বলে জেনেছি মিষ্টি কুমড়া প্রতিটি পাইকারি দরে বিক্রি হচ্ছে 25 টাকা পিস। এছাড়াও করলা বিক্রি হচ্ছে 20 থেকে 22 টাকা কেজি। আমরা কৃষক এবং পাইকারদের সঙ্গে কথা বলে আরও জেনেছি সাসি লাউ প্রতি পিস 20 টাকা 30 থেকে 25 টাকা দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচের কেজি যদি আপনাদের জানাতে চাই 50 টাকা কেজি। বেগুন বিক্রি হচ্ছে 50 টাকা। এছাড়াও পটল বিক্রি হচ্ছে মাত্র 10 থেকে 12 টাকা পাইকারি দরে। আর জয়পুরহাটের যেটি সবচেয়ে অধিক পরিচিত কচুরলতি, সেটি বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। তো জয়পুরহাটের নতুন হাট শহরের সবচেয়ে পাইকারি বাজারের সর্বশেষ ছিল। যুক্ত ছিলাম জয়পুরহাট থেকে।
সকাল থেকেই জমজমাট পাবনার পাইকারি মাছ কেনাবেচার বাজারগুলো। ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে সরগরম জেলার বিখ্যাত পাইকারি মাছের আড়ত মাসুম বাজার। হাটের বিস্তারিত খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সবুজ মোল্লা। সরাসরি যাচ্ছি তার কাছে। মাছ চাষাবাদের জন্য সমৃদ্ধ একটি জেলা পাবনা। সারা দেশে যে পরিমাণ মাছ চাষাবাদ করা হয়ে থাকে তার একটি বড় অংশ চাষাবাদ করা হয়ে থাকে পাবনা জেলা থেকে, যেটি পাবনা জেলার চাহিদা পূরণ করে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই মাছ চলে যায়। এই মুহূর্তে আমরা অবস্থান করছি পাবনার মাছুম বাজারে, যেটি পাবনা জেলার মধ্যে পাইকারিতে মাছ বেচা কেনার সবচেয়ে বড় আড়ত, যেটি ভোর 6টা থেকে শুরু হয়ে সকাল 8:30 নাগাদ এই বেচা কেনা শুরু হয়ে থাকে, বেচা কেনা চলে থাকে। তবে আমরা গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে এই যে পাইকারিতে মাছ বেচা কেনার এই মাছুম বাজারটি সকাল 7টার ভিতরেই বেচা কেনা শেষ হয়ে যাচ্ছে। আসলে স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, ব্যবসায়ী ও মাছ বিক্রেতাদের সঙ্গে কথা বলে আমরা যেমনটি জেনেছি যে মূলত বেশ কয়েকদিন পুকুরে এবং জলাশয়ে পানি বৃদ্ধি হয়েছে, যে কারণে মাছের বেদ দিয়ে তারা মাছ ঠিকঠাক মতো ধরতে পারছে না, যে কারণে মাছের আমদানি কিছুটা কম হয়েছে, কিন্তু দাম তুলনামূলক কিছুটা বেশি। মাছ ভেবে বেশ কয়েক রকম মাছের দাম যদি আমি একটু বলি, তাহলে তেলাপিয়া মাছ যেটা 2 কেজি সেটা বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা কেজি। পাঙাশ মাছ বিক্রি হচ্ছে 3 কেজি ওজনের যে পাঙাশ মাছ রয়েছে সেটি 190 থেকে 200 টাকা পর্যন্ত, এবং 2 কেজিতে যে পাঙাশগুলো রয়েছে সেটি কিছুটা কম দামে বিক্রি করা হচ্ছে। এছাড়া পাবদা মাছ বিক্রি হচ্ছে, যে পাবদা মাছগুলো যেটা 20 কেজি সেটা বিক্রি হচ্ছে 370 থেকে 380 টাকা কেজি, এবং ছোট পাবদা কিছুটা কম দামে বিক্রি করা হচ্ছে। এছাড়া বড় পুঁটি যেটা 5 কেজি সেটা বিক্রি করা হচ্ছে 160 থেকে 170 টাকা কেজিতে। বাটা মাছ রয়েছে 20 কেজি, সেটা বিক্রি করা হচ্ছে পাইকারিতে 170 থেকে 180 টাকা কেজি। এছাড়া রুই মাছ রয়েছে যেটি 1 কেজি ওজন হবে, সেটা 300 টাকা কেজি বিক্রি করা হচ্ছে, এবং মাঝারি সাইজের যে সকল রুই রয়েছে সেটা 240 থেকে 250 টাকা কেজি পর্যন্ত পাইকারিতে বেচা কেনা হয়ে থাকে। এছাড়া ছোট রুইগুলোর দাম কিছুটা তুলনামূলকভাবে কম রয়েছে। এছাড়া 2 কেজি ওজনের রুইয়ের সংখ্যাও আমরা দেখেছি, বেশ কিছু 2 কেজি ওজনের রুই কিন্তু বাজারে উঠতে দেখেছি, সেটি 380 থেকে 400 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া এই রুই মাছগুলো কিন্তু যখন পাইকারিতে পাইকারিতে ক্রয় করে যখন খুচরা বাজারে বিক্রি করা হয়ে থাকে, সেটি কিন্তু কেজি ভেদে বিভিন্ন রকম দাম। 380 টাকা কেজি যদি কিনা হয়ে থাকে তাহলে খুচরা মূল্য সেটি 450 টাকা পর্যন্ত বেচা কেনা হয়ে থাকে বলে আমরা জেনেছি। এছাড়া সিলভার মাছের বিষয়ে যদি আমরা বলি, তাহলে সিলভার মাছ 1 কেজি ওজনের যে সিলভার মাছগুলো রয়েছে সেটি বিক্রি হচ্ছে 140 টাকা কেজি। এছাড়া জাপানি মাছ 2 কেজি ওজনের 210 থেকে 220 টাকা, ছোট জাপানি রয়েছে 150 থেকে 160 টাকা কেজি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা বেশ কিছুদিন ধরে অভিযান চালাচ্ছেন। তারা বলছেন যে মাছ মানে এখানে চিংড়ি মাছগুলো বাজারে আসতে শুরু করছে, চিংড়ি মাছের যেন জেলি না নিয়ে কোনো অসাধু ব্যবসায় যেন অসুবিধা অবলম্বন করতে না পারে সেদিকে খেয়াল রাখা হচ্ছে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম পাবনা থেকে। ভোরের সময় আরও থাকছে। তীব্র দাবদাহে পড়ছে ইউরোপ। ফ্রান্সে শিশুসহ 40 জনের মৃত্যু। ইংল্যান্ডে 300-রও বেশি স্কুল বন্ধ। ভ্রমণে সতর্কতা জারি। স্কটল্যান্ড, স্পেনেও বাড়ছে রেড অ্যালার্ট। পঞ্চগড়ে ঘুষ নেওয়ার অভিযোগে দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায়কে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ প্রশাসন শাখার উপসচিব সঞ্জিদা ইয়াসমিনের সই করা প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। এর আগে সোমবার দুপুরে ক্যালকুলেটরে হিসেব করে ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। ব্রাহ্মণবাড়িয়ায় শ্রমিক দলনেতা জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডের প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার কুমিল্লার সিলেট মহাসড়কের সুলতানপুর বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্বজনদের অভিযোগ, আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করলেও তাদের গ্রেপ্তার করছে না পুলিশ। এতে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। আমার ভাই, আমার দাবি আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহের ধোবাউড়ায় 5 বছরের শিশু নিছামণিকে দলবদ্ধ ধর্ষণের পর নদে ফেলে হত্যা মামলার 8 দিনের মাথায় 4 আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ময়নাতদন্ত ও ডিএনএ রিপোর্ট হাতে পাওয়ার 4 আসামির সাক্ষ্য গ্রহণের পর চার্জশিট দাখিল করা হয়। গত 14 জুন বিকেলে ধোবাউড়ার
টাঙ্গাটি গ্রামের 5 বছরের শিশু নিছামণিকে নিখোঁজের পর বাড়ির পাশের কংসনদ থেকে মরদেহ উদ্ধার করা হয়। দাফনের জন্য গোসল করানোর সময় ধর্ষণের পর হত্যার বিষয়টি ধরা পড়ে। এই ঘটনায় পরদিন নিহত শিশুর বাবা ধোবাউড়া থানায় দলবদ্ধ ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে মামলা করে। ওই মামলার 4 আসামি মারুফ, আরিফ, রাকিব ও সাইদ মিয়াকে গ্রেফতার করে পুলিশ। পরে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। বিভিন্ন ধরনের পোস্টমর্টম রিপোর্ট, ডিএনএ রিপোর্ট আমরা পেয়েছি এবং যাচাই বাছাই শেষে আমরা আজকে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেছি। প্রত্যেকেই সাথে যে সম্পৃক্ততা, সেই সম্পৃক্ততা তারা যে স্বীকার করেছে এবং তার আলোকে তাদের যে কোঅপারেটিভ সাক্ষ্য যেটা, সে সাক্ষ্য আমরা সংগ্রহ করেছি এবং সেই আলোকেই আমরা এই চার্জশিটটা দাখিল করেছি। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিমেন্টবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ট্রাকের হেলপার রাসেল মিয়া নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 4 জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার চান্দুরা সিঙ্গারবিল আঞ্চলিক সড়কের চম্পকনগর ইউনিয়নের মিলনবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নারায়ণগঞ্জের 2500 থেকে একটি সিমেন্ট বোঝাই ট্রাক চম্পকনগর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে নির্মাণাধীন সড়কে থাকা একটি রোলারকে অতিক্রম করার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। এ সময় ট্রাকে থাকা শ্রমিক রাসেল মিয়া গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রংপুরে কলেজ শিক্ষার্থী নুজহাত জাহানের মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলায় গ্রেপ্তার হওয়া রংপুর মেডিকেল কলেজ শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সাকিনের মুক্তির দাবিতে সড়ক অবরোধ করেছে মেডিকেল শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে প্রায় 1 ঘন্টা মেডিকেল কলেজের সামনে গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, শুধুমাত্র এজাহারের ভিত্তিতে কাউকে আটক করা এবং ডিবি কার্যালয়ে কথা বলতে গেলে হাতকড়া পরানো অগ্রহণযোগ্য। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। বগুড়ার শেরপুর থেকে জুলাই গণ অভ্যুত্থানে হত্যা চেষ্টা মামলার আসামি ডাক্তার সামির হোসেন মিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত 11:30টার দিকে উপজেলার ধনুট মোড় এলাকার হোটেল মকটেলে একটি জন্মদিনের অনুষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, স্থানীয় একটি হোটেলে ডাক্তার মিশুর উপস্থিতি টের পেলে উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে পুলিশ মিশুকে উদ্ধার করে শেরপুর থানায় নিয়ে যায়। পরে সদর থানার জুলাই গণ অভ্যুত্থানে হত্যা চেষ্টার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে থানা হেফাজতে পাঠানো হয়। দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধ ক্ষমতা সীমিত করতে বিরল পদক্ষেপ নিয়েছে মার্কিন সেনেট। মঙ্গলবার পাশ হওয়া এক প্রস্তাবে ট্রাম্প প্রশাসনকে ইরানে সামরিক অভিযান স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পরবর্তী কোনো পদক্ষেপ নেওয়ার আগে কংগ্রেসের অনুমোদন নিতে হবে। এর মধ্য দিয়ে প্রথমবার কংগ্রেসের উভয় কক্ষে যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত একটি প্রস্তাব সফলভাবে পাশ হলো। এরই মধ্যে ইরানের সঙ্গে নতুন সমঝোতার কথা জানিয়েছেন ট্রাম্প। তবে সামরিক সক্ষমতা ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কোনো ছাড় না দেওয়ারও ঘোষণা দিয়েছে তেহরান। ইরান প্রশ্নে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় লাগাম টানতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে মার্কিন সিনেট। মঙ্গলবার পাশ হওয়া এক প্রস্তাবে প্রেসিডেন্টকে ইরানে যুদ্ধ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সামরিক অভিযান অব্যাহত রাখার আগে কংগ্রেসের অনুমোদন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 50-48 ভোটে গৃহীত প্রস্তাবের পক্ষে 4 জন রিপাবলিকান সিনেটরও ডেমোক্রেটদের সঙ্গে যোগ দেন। এর মধ্য দিয়ে প্রথমবার কংগ্রেসের উভয় কক্ষে যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত একটি প্রস্তাব সফলভাবে পাশ হলো। ট্রাম্প কংগ্রেসকে কোনো ব্রিফিং দেবেন না। ট্রাম্প তার চুক্তির পক্ষে অবস্থানও ব্যাখ্যা করবেন না। ট্রাম্প তার যুদ্ধ শেষ করবেন না। কিন্তু ডেমোক্রেটরা এই ভোটের উদ্যোগ চালিয়ে যাবে। এই যুদ্ধ অবশ্যই শেষ করতে হবে। সত্যি বলতে ট্রাম্পের এই যুদ্ধ কখনোই শুরু করা উচিত ছিল না। যদিও ট্রাম্প এতে ভেটো দেবেন বলে অনেকেই ধারণা করছেন, তবে বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ কংগ্রেসের পক্ষ থেকে হোয়াইট হাউসের জন্য একটি শক্ত রাজনৈতিক বার্তা। এই পরিস্থিতিতেই ইরানের সঙ্গে একটি ন্যায্য চুক্তি নিয়ে তার প্রশাসন কাজ করছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি দুই দেশের সম্পর্ক বর্তমানে ভালো অবস্থায় রয়েছে বলেও দাবি করেন তিনি।
এদিকে পাকিস্তান সফরে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তেহরান। ইসলামাবাদ সফরে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও উপস্থিত ছিলেন। যৌথ সংবাদ সম্মেলনে মাসুদ পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেবে না তেহরান। এ বিষয়ে কোনো দেশের সঙ্গে আলোচনা বা সমঝোতায়ও যাবে না বলে সাফ জানান তিনি। আমাদের ক্ষেপণাস্ত্রের বিষয়টি আমরা যে সমঝোতা স্মারক করেছি তার মধ্যে নেই এবং ভবিষ্যতেও থাকবে না। যদি আমাদের ক্ষেপণাস্ত্র না থাকতো তাহলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গাজার মতোই ইরানের ওপর হামলা চালাতো। এদিকে কূটনৈতিক অগ্রগতির মধ্যেও উত্তেজনা কমেনি লেবাননে। দক্ষিণ লেবাননের নাবাতিয়ে আল ফাওকা এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহতের ঘটনা ঘটেছে। একে যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ করেছে হিজবুল্লাহ। লেবানন ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার ছাড়া ইসরায়েলের আর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছে সংগঠনটি। যুক্তরাষ্ট্রে বৈরুত তেলাবিব ৫ম দফার বৈঠক চলাকালে হিজবুল্লাহর পক্ষ থেকে এ মন্তব্য করা হয়। যদিও জাতিসংঘের দাবি সাম্প্রতিক যুদ্ধবিরতি সামগ্রিকভাবে কার্যকর রয়েছে। সংস্থার মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, লেবাননে ঘোষিত নতুন যুদ্ধবিরতি মোটামুটি বহাল আছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। হরমুজ প্রণালী থেকে সব ধরনের নৌ অবরোধ তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরান সর্বোচ্চ পর্যায়ের পারমাণবিক পরিদর্শনে সম্মত হয়েছে বলে দাবি তার। নিষেধাজ্ঞা শিথিলের অর্থ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত বিশেষ হিসাবে রাখা হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার পর হরমুজ প্রণালী নিয়ে নতুন বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালীতে আর কোনো নৌ অবরোধ নেই। ইরানের দেয়া বড় ধরনের ছাড়ের ভিত্তিতে প্রণালী খোলা রাখতে সম্মত হয়েছেন বলেও জানান তিনি। তবে প্রয়োজনে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট এলাকায় নৌবাহিনীর জাহাজগুলো অবস্থান বজায় রাখবে বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। হরমুজ প্রণালী দিয়ে একদিনে রেকর্ড পরিমাণ অপরিশোধিত তেল পার হয়েছে উল্লেখ করে বিশ্ববাজারে জ্বালানি দাম আরও কমবে বলে জানান তিনি। ট্রাম্প তার পোস্টে আরও দাবি করেন, ইরান সর্বোচ্চ পর্যায়ের পারমাণবিক পরিদর্শনে সম্পূর্ণভাবে সম্মত হয়েছে। তেহরান এই শর্ত মেনে না নিলে ভবিষ্যৎ কোনো আলোচনাই সম্ভব হতো না বলেও দাবি করেন তিনি। যদিও এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। একই সঙ্গে ইরানের জন্য ছাড় করা অর্থ দিয়ে কেবল যুক্তরাষ্ট্র থেকে খাদ্য ও চিকিৎসা সামগ্রী কেনার ক্ষেত্রে ব্যবহার করা যাবে বলে জানান তিনি। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইরানের সঙ্গে যুদ্ধ ও ওয়াশিংটন তেহরান চুক্তির পর গভীর অসন্তোষ দেখা দিয়েছে ইসরায়েলিদের মধ্যে। নতুন এক জরিপ বলছে 92%-এরও বেশি ইসরায়েলি মনে করেন এই সংঘাতে শেষ পর্যন্ত বিজয়ী হয়েছেন ইরান। একই সঙ্গে প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্ব ও যুদ্ধ পরিচালনা নিয়েও বড় ধরনের আস্থাহীনতা প্রকাশ করছে দেশটির সাধারণ নাগরিকরা। জরিপের তথ্য বলছে 3 মাসে নেতানিয়াহুর জনপ্রিয়তা কমেছে 11%। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানে হামলার মধ্য দিয়ে শুরু হয় তেহরান ওয়াশিংটন তেল আবিব সংঘাত। মাসের পর মাস মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা, কূটনৈতিক তৎপরতা আর দফায় দফায় আলোচনার পর অবশেষে সমঝোতায় পৌঁছায় ইরান যুক্তরাষ্ট্র। এতে মধ্যপ্রাচ্যের আকাশ থেকে অন্ধকার কাটলেও নেতানিয়াহু সরকারকে নিয়ে গভীর অসন্তোষ দেখা দিয়েছে যুদ্ধের সূচনাকারী খোদ ইসরায়েলের বাসিন্দাদের মধ্যে। নতুন এক জরিপে দেখা গেছে 92%-এর বেশি ইসরায়েলি মনে করেন এই সংঘাতে শেষ পর্যন্ত বিজয়ী হয়েছে ইরান। জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটি ও জনমত জরিপ প্রতিষ্ঠান আগাম ইনস্টিটিউটের যৌথ সমীক্ষায় উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। গেল 17 থেকে 20 জুন 3,500-এর বেশি অংশগ্রহণকারীর মধ্যে এই জরিপ চালানো হয়, যেখানে নেতানিয়াহুর ডানপন্থী জোটের সমর্থকদের মধ্যেও 93%-এর বেশি একই মত দিয়েছেন। শুধু তেহরানের কৌশলগত বিজয় নয়, জরিপের তথ্য বলছে অংশ নেয়া 83%-এর কাছাকাছি মানুষ মনে করেন ইরানের বিরুদ্ধে 6 সপ্তাহের সামরিক অভিযান ইসরায়েলের দীর্ঘমেয়াদী নিরাপত্তাকে দুর্বল করেছে। আর 86% উত্তরদাতা যুদ্ধের ফলাফল ও ইরান যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। তাদের মতে তেল আবিবকে পাশ কাটিয়ে হওয়া এই সমঝোতা ইসরায়েলের স্বার্থ রক্ষা করতে পারেনি।
এর আগে নেতানিয়াহু দাবি করেছিলেন যুদ্ধের মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচি, ক্ষেপণাস্ত্র হুমকি এবং আঞ্চলিক প্রভাবকে বড় ধরনের ধাক্কা দেওয়া হয়েছে। তবে জরিপে 88% কাছাকাছি মানুষ বলছেন ইসরায়েল ঘোষিত লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে। এমনকি জরিপে নেতানিয়াহুর জনপ্রিয়তা কমে যাওয়ারও ইঙ্গিত মিলেছে। মার্চে যেখানে 40% বেশি মানুষ তাকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন করতেন, জুনে তা নেমে এসেছে 29%। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ পরবর্তী ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন অধিকাংশ উত্তরদাতা। বিশ্লেষকদের মতে সংঘাত থেকে প্রাপ্ত ফলাফল ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্বের প্রতি জনগণের আস্থার সংকটকে স্পষ্টভাবে তুলে ধরেছে। নাসরিন রুমি, সময় সংবাদ। প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর মঙ্গলবার এন্ডি বার্নহামের সঙ্গে আলোচনায় বসেন কিয়ার স্টারমার। গণমাধ্যম বলছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সুশৃঙ্খল রাখতেই এই বৈঠক। ব্রিটিশ প্রধানমন্ত্রীত্বের দৌড়ে বার্নহাম এগিয়ে থাকলেও প্রার্থী হিসেবে লেবার পার্টির একাধিক এমপিও আছেন বলেও গুঞ্জন উঠেছে। এদিকে স্টারমারের বিদায় নিয়ে সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সমর্থন না দিয়ে স্টারমার পশ্চিমা ঐক্যকে দুর্বল করেছেন বলে সমালোচনা করেন তিনি। কিয়ার স্টারমার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর মঙ্গলবার ডাউনিং স্ট্রিটে মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন ব্রিটিশ মন্ত্রীরা। স্টারমারের পদত্যাগের জেরে শুরু হয়েছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া। এই দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহাম। নির্বাচিত হলে গত 10 বছরে যুক্তরাজ্যের 7ম প্রধানমন্ত্রী হবেন তিনি। তবে বার্নহামের পথ পুরোপুরি মসৃণ নয়। লেবার পার্টির একাধিক এমপি এরই মধ্যে নেতৃত্বের দৌড়ে নামার সম্ভাবনার কথা জানিয়েছেন। কয়েকজন এমপি বর্তমান মন্ত্রী ড্যারেন জোন্সকে প্রতিদ্বন্দ্বিতায় নামাতে উৎসাহ দিচ্ছেন। কয়েকটি ঘনিষ্ঠ সূত্র বলছে অর্থনীতি নিয়ে বার্নহামের বিস্তারিত পরিকল্পনা না জানা পর্যন্ত সব বিকল্প খোলা রাখা হচ্ছে। এদিকে স্টারমারের বিদায় নিয়ে সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ইরান সংকটে যুক্তরাষ্ট্রকে সমর্থন না দিয়ে স্টারমার পশ্চিমা ঐক্যকে দুর্বল করেছেন। ট্রাম্পের মতে স্টারমার চার্চিল নন এবং আন্তর্জাতিক নেতৃত্বের পরীক্ষায় তিনি ব্যর্থ হয়েছেন। তার দাবি, এই অবস্থান শুধু যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কেই টানাপোড়েন সৃষ্টি করেনি, বরং ব্রিটিশ ভোটারদের কাছেও নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। যুক্তরাজ্যের মানুষ বিষয়টি পছন্দ করেনি যে তিনি সেখানে ছিলেন না। স্টারমার না বলেছিলেন, শুধু নাই বলেননি, তার চেয়েও খারাপ কথা বলেছিলেন। এই মানুষটি উইনস্টন চার্চিলের মতো ছিলেন না। পররাষ্ট্রনীতির পাশাপাশি জ্বালানি ও অভিবাসন নীতিও স্টারমারের রাজনৈতিক পতনের কারণ বলে মনে করেন ট্রাম্প। তার অভিযোগ, তেল ও গ্যাস উৎপাদন সীমিত করে নবায়নযোগ্য জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতা যুক্তরাজ্যের জ্বালানি নিরাপত্তাকে দুর্বল করেছে। একই সঙ্গে অভিবাসন ও আইন শৃঙ্খলা পরিস্থিতিকেও স্টারমারের বড় রাজনৈতিক দুর্বলতা হিসেবে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। ব্যক্তিগতভাবে স্টারমারকে বন্ধু সুলভ আখ্যা দিলেও শেষ পর্যন্ত নীতিগত সিদ্ধান্তগুলোর মূল্যই সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীকে দিতে হয়েছে বলে মনে করেন ডোনাল্ড ট্রাম্প। রাইসা জান্নাত, সময় সংবাদ। ভোরের সময় আরো থাকছে। কিংবদন্তি লিওনেল মেসির জন্মদিন আজ। 39 বছরে পা রাখলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার। বিশ্বজুড়ে ভক্ত সমর্থকদের নানা আয়োজন। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন দেশ। স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডের বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। স্পেন জুড়েও জারি হয়েছে সর্বোচ্চ সতর্কতা। একদিকে ইংল্যান্ড ও ওয়েলসে রেড অ্যালার্ট জারি হয়েছে। 300-রও বেশি স্কুল পুরোপুরি অথবা আংশিকভাবে বন্ধ রাখা হয়েছে। রেল ভ্রমণে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। যুক্তরাজ্যে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। অস্বাভাবিক গরমে পরিবহন ব্যবস্থা বড় ধরনের চাপের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। বিশেষ করে ইংল্যান্ড ও ওয়েলসের কিছু এলাকায় বুধ ও বৃহস্পতিবার রেড অ্যালার্ট জারির ঘোষণা দেওয়া হয়েছে। শিক্ষা খাতেও পড়তে শুরু করেছে দাবদাহের প্রভাব। ইংল্যান্ড ও ওয়েলস জুড়ে 300-র বেশি স্কুল পুরোপুরি অথবা আংশিকভাবে বন্ধ রাখা হয়েছে। অতিরিক্ত গরমে শ্রেণীকক্ষ পরিচালনা কঠিন হয়ে পড়ায় এবং শিক্ষার্থী শিক্ষকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিভাবকদেরও শিশুদের রোদে কম বের করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এদিকে স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডে চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। বাসিন্দাদের পর্যাপ্ত পানি পান, ঢিলেঢালা পোশাক পরা এবং প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বিশেষ করে বয়স্ক ব্যক্তি, শিশু এবং দীর্ঘমেয়াদী অসুস্থতায় ভোগা মানুষদের জন্য পরিস্থিতি বেশি ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।
স্পেনেও বিভিন্ন অঞ্চলে রেড অ্যালার্ট জারি রয়েছে। তাপমাত্রা কোথাও কোথাও 44 ডিগ্রি ছাড়াতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। ইতালি ও সুইজারল্যান্ডেও ভয়াবহ তাপপ্রবাহ দেখা দিয়েছে। আবহাওয়াবিদরা বলছেন তাপমাত্রা এমন পর্যায়ে পৌঁছাতে পারে যা মানুষের স্বাস্থ্য, অবকাঠামো এবং দৈনন্দিন কর্মকাণ্ডের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। রাইসা জান্নাত, সময় সংবাদ। এদিকে প্রচণ্ড গরমে ফ্রান্সে 2 শিশুসহ 40 জনের মৃত্যু হয়েছে। বন্ধ রয়েছে আইকনিক আইফেল টাওয়ার, লুভর মিউজিয়াম। জারি করা হয়েছে রেড অ্যালার্ট। হটলাইন চালুর পাশাপাশি আক্রান্ত ব্যক্তিদের জন্য বিশেষ শয্যার ব্যবস্থা করেছে সরকার। ফ্রান্সের প্যারিস থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। ফ্রান্সে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে দেশটিতে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করার পর এবার দেশটির আইকনিক আইফেল টাওয়ার ও লুভর মিউজিয়াম নির্ধারিত সময়ের আগেই বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এবং তাপপ্রবাহ চলাকালীন পরবর্তী দিনগুলিতে সময়সূচিতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। আইফেল টাওয়ার, লুভর মিউজিয়ামের পাশাপাশি অন্যান্য দর্শনীয় স্থানগুলিতেও ব্যাপক সময়সূচিতে পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ। প্রায় 80 বছরের ইতিহাসে ফ্রান্সে তাপমাত্রা সর্বোচ্চ রেকর্ড স্পর্শ করেছে। দেশটির কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা 43 ডিগ্রি ছাড়িয়ে গেছে। চলমান এই তাপপ্রবাহে 2 শিশুসহ 40 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তবে এই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তীব্র এই গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে ফ্রান্সের জনজীবন, বিঘ্ন করছে যোগাযোগ ব্যবস্থায়। দেশটিতে বসবাসরত সাধারণ মানুষ জানিয়েছেন নিকট অতীতে তারা এমন গরমের মুখোমুখি হননি। ফ্রান্সে খুব গরম ভাই, এইবারের মতো আমি 10 বছরের মধ্যে এইবারের মতো গরম আর পাই নাই। বাচ্চা কাচ্চা নিয়ে ভাই অনেক সমস্যা হয়, রাতে ঘুমাতে পারি না, তারপরে দোকানের মধ্যে বসতে পারি না ভাই, এত যে গরম, ভয়াবহ অবস্থা। চলমান এই তাপপ্রবাহ মোকাবেলায় সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। জরুরি হটলাইন চালুর পাশাপাশি দ্রুত স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য শয্যাও চালু করেছে। দাবানল ছড়িয়ে পড়তে পারে এমন সব ঝুঁকিপূর্ণ এলাকায় তৎপর ও সতর্ক রয়েছে দেশটির দমকল বাহিনী। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে আগামী দিনগুলিতে তাপমাত্রা বাড়ার পাশাপাশি আরও কয়েকদিন এই তাপপ্রবাহ চলমান থাকতে পারে। আর তাই সাধারণ মানুষকে আরও কয়েকদিন এই গরম মোকাবেলা করতে হবে। রাজধানী প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের জন্য 2 দিনব্যাপী ভ্রাম্যমাণ কনসুলার সেবা কার্যক্রম সম্পন্ন করেছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। স্থানীয় সময় শনিবার ও রোববার দেশটির থুলুসধু দ্বীপে প্রশাসনের সহযোগিতায় এই কার্যক্রম চালানো হয়, যার লক্ষ্য প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি, তাদের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে অবহিত হওয়া, পাশাপাশি তাদের কাছ থেকে ই-পাসপোর্ট এবং বিএমইটি স্মার্ট কার্ডের আবেদন গ্রহণ করা। বৈঠকে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশিদের অর্থনীতিকে সমৃদ্ধ করছে বলে মন্তব্য করছে বাংলাদেশ হাইকমিশনার। এ সময় থুলুসধু দ্বীপের কাউন্সিলরের নেতৃত্ববৃন্দ হাইকমিশনারকে আশ্বস্ত করে প্রবাসী কর্মীদের দক্ষতা, কর্মনিষ্ঠা ও স্থানীয় অর্থনীতিতে তাদের অবদানের প্রশংসা করার পাশাপাশি ভবিষ্যতেও তাদের সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন। আবারও বিশ্বকাপের খবর। রাউন্ড অফ 32 নিশ্চিত করার অপেক্ষায় বাড়ল ইংল্যান্ডের। থমাস টুখেলের দলকে রুখিয়ে দিল খানা। 78% বেশি সময় বল নিজেদের পায়ে রাখলেও জালের দেখা পায়নি থ্রি লায়ন্স। বিশ্বকাপ ইতিহাসে এত বেশি পজিশন নিয়ে গোল না করার রেকর্ডে থ্রি লায়ন্স প্রথম। এছাড়া বেস্টনে আরও একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডের নাম লিখিয়েছে হ্যারি কেইনরা। বিশ্বকাপের মঞ্চে রেকর্ড 13 বার গোলশূন্য ড্রয়ের রেকর্ড। গোটা ম্যাচে 19 শট পেয়ে ইংলিশরা সহজ সুযোগ পেয়েছেন হ্যারি কেইন নিজেই, তবে গোলের দেখা পায়নি। ঘানার শক্তিশালী রক্ষণ ভাগের সামনে আটকে জাত তারকা খ্যাত খচিত ইংলিশ আক্রমণ ভাগ। 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে আছে ইংল্যান্ড। টানা 2 ড্রয়ের সম্ভাবনা বাড়ায়ও ঘানারও। আজ 24শে জুন, লিওনেল মেসির জন্মদিন। 1978 সালের এই দিনে রোজারিওতে জন্ম নেয়া এক শিশু এখন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা। রেকর্ডের ফুলঝুরি আর সর্বজয়ী LM10 হয়তো বিশ্বকাপ শেষেই তুলে রাখবেন নিজের বুটজোড়া। মেসির জন্মদিনে সাব্বির মিথুনের বিশেষ প্রতিবেদন।
শুভ জন্মদিন লিওনেল মেসি। রোজারিওর ছোট্ট ছেলেটা এখন ফুটবল ইতিহাসেরই সবচেয়ে বড় নক্ষত্র। মেসি কি জানেন তার ছুটে চলায় হৃদস্পন্দন বাড়ে কোটি কোটি ভক্তের, এক একটা গোল হাসি ফোটায় শরণার্থী শিবির থেকে দিনমজুরের মুখে। যুগে যুগে হয়তো ভালো ফুটবলারের জন্ম হবে আরো, তবে ওই যে 5 ফুট 7 ইঞ্চির মেসির মতো নয়, যার সামনে চাপা পড়ে গেছে ফুটবলের 2000 বছরের দীর্ঘ ইতিহাস। 5 ফুট 7 ইঞ্চি বা 170 সেন্টিমিটার, একজন গড় আমেরিকানের চেয়েও যা 5 সেন্টিমিটার কম। সেটাও অবশ্য গ্রোথ হরমোন ট্রিটমেন্টের ফল। ফুটবল ক্লাব বার্সেলোনা এগিয়ে না আসলে যে চিকিৎসা সম্ভব হতো না স্টিল কারখানার শ্রমিক হোর্হে মেসির জন্য। অবশ্য তাতে বার্সেলোনা কি মেসির নাকি মেসিকে বার্সেলোনার ধন্যবাদ দেওয়া উচিত সেটা তর্ক সাপেক্ষ, কারণ কাতালান ক্লাবের 7.2% গোলের মালিক LM10 একাই, যে কোনো ক্লাবের হয়ে যা কিনা সর্বোচ্চ। ইউরোপিয়ান টপ 5 লিগেও তার আশেপাশে কেউ নেই। তবে মেসির জীবনের সেরা অর্জনটা এসেছে কাতারে, ওই যে আরাধ্যের সোনালী ট্রফি, যে অর্জন ছাড়া শ্রেষ্ঠত্ব ছিল প্রশ্নবিদ্ধ। নিন্দুকদের মুখ বন্ধ, নিজেকে অমরত্ব আর আকাশী নীলের পুনর্জন্ম। বিশ্বকাপে জোড়া গোল্ডেন বুট কিংবা টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো কারো সব রাউন্ডে গোল। রোজারিওর ওয়ান্ডার কিড এখানেও অদ্বিতীয়। কাতারেই সর্বজয়ী মেসির শেষ দেখে ফেলেছিলেন কেউ কেউ, তবে লিওনেল মেসি যে এখনো ফুরিয়ে যাননি সে খবরটাই হয়তো দিতে এসেছেন মার্কিন মূলকে। খেলছেন ক্যারিয়ারের 6ষ্ঠ বিশ্বকাপ। 39-এ পা রাখা লিওনেল মেসি আগের চেয়েও ভয়ঙ্কর। হ্যাট্রিকে শুরু, দ্বিতীয় ম্যাচে জোড়া গোল। ফুটবল জাদুকর দেখাচ্ছেন তার ওয়ান লাস্ট ড্যান্স। তবে এই বিশ্বকাপ শেষেই হয়তো তুলে রাখবেন নিজের প্রিয় বুট জোড়া, আর তার ভক্তরা হারাবে ফুটবলের নেশা। রাত জেগে একটা ম্যাচের অপেক্ষায় কি আগের মতো আর আবেগ থাকবে? প্রিয় মেসি, শৈশব কৈশোর রাঙানোয় আমাদের ভালোবাসা নিবেন। সাব্বির মিথুন, সময় সংবাদ। সমালোচনার মুখে 2026 বিশ্বকাপের ফাইনালের ভেন্যু যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত মেট লাইফ স্টেডিয়ামে। বিশ্বকাপের জন্য এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে নিউ জার্সি স্টেডিয়াম। মাঠের নাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ব্রাজিল ও ফ্রান্স, তবে সব অভিযোগ উড়িয়ে দিয়েছে বিশ্বকাপ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, অনেক পরীক্ষা নিরীক্ষার পর মাঠগুলো বিশ্বকাপের জন্য প্রস্তুত করা হয়েছে, তাই অযথা সমালোচনা বন্ধ করে মাঠের খেলায় মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। অঘটন, মেসি ম্যাজিক সহ একের পর এক রেকর্ডে জমে উঠেছে 48 দলের ফিফা বিশ্বকাপ। 16 শহরে রোমাঞ্চ আর উন্মাদনায় সময় কাটছে সমর্থকদের। তবে এর মাঝেও সমালোচনার মুখে পড়তে হচ্ছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে। এবার আলোচনায় বিশ্বকাপের ফাইনালের ভেন্যু। মরক্কো ম্যাচের পর মাঠের মান নিয়ে আয়োজকদের কাঠগড়ায় তুলেছেন ভিনিসিয়াস জুনিয়র। তিনি অভিযোগ করেছেন, আবহাওয়া ও গরমের কারণে এই মাঠের ঘাস খুব দ্রুত শুকিয়ে যায়, ফলে খেলার গতি অনেক ধীর হয়ে পড়ে। সেজন্য ব্রাজিল সেরা ছন্দ ধরে রেখে পারফর্ম করতে পারেনি। নিউ জার্সি স্টেডিয়ামের মান নিয়ে সমালোচনা করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমো। ঘাসের নিচে হয়তো সিমেন্ট রয়েছে এবং ঘাসও খুব ছোট। কঠিন এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে বলে জানান ফরাসি কোচ। সমালোচনা করেছেন ফরাসি ফুটবলাররাও। তবে ফাইনালের ভেন্যুর মান নিয়ে প্রশ্ন উঠলেও ফিফা সাফ জানিয়ে দিয়েছে, চিন্তার কোনো কারণ নেই। বিশ্বকাপের সব ভেন্যুর মতো নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামের মাঠও খেলোয়াড়দের জন্য নিরাপদ ও উচ্চমানের। খেলোয়াড়দের জন্য সবচেয়ে ভালো মাঠ নিশ্চিত করতে ফুটবলের অভিভাবক সংস্থাটি 5 বছরেরও বেশি সময় ধরে গবেষণা ও পরীক্ষা নিরীক্ষা করেছে। এজন্য ঘাস বিশেষজ্ঞ, স্টেডিয়াম কর্তৃপক্ষ ও ফুটবল সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করা হয়েছে বলেও জানান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। 2026 বিশ্বকাপের 16টি স্টেডিয়ামের সব মাঠই খেলার উপযোগী এবং খেলোয়াড়দের জন্য নিরাপত্তার দিক থেকে চমৎকার অবস্থায় রয়েছে। তাই এই নিয়ে অযথা সমালোচনা না করে মাঠে পারফরমেন্সের দিকেই দলগুলোর মনোযোগ দেওয়া উচিত বলেও জানিয়েছেন সভাপতি ইনফ্যান্তিনো। পারভিন আক্তার, সময় সংবাদ। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের চেয়েও জিম্বাবুয়ে সিরিজে প্রেসার বেশি থাকে। বাংলাদেশ ভালো ছন্দে থাকলেও তাদের মাটিতে জয় পাওয়াটা সহজ হবে না বলে মনে করেন টাইগার পেসার তাসকিন আহমেদ। এই সিরিজ নিয়ে টিম ম্যানেজমেন্টও বেশ সতর্ক। এদিকে এদিন পাকিস্তানে একটি জনপ্রিয় স্পোর্টস কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে নিজের
TA360 ডিগ্রি নামে নতুন প্রতিষ্ঠানের উদ্বোধন করেন তাসকিন। আর তার এই প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন সতীর্থ সাইফ হাসান। পরিচয় ছিল কেবল জাতীয় দলের তারকা পেসার, তবে সেই তাসকিন আহমেদ এবার নতুন ভূমিকা। মাঠের বাইরে স্বপ্ন বুনছেন ব্যবসার জগতে। মিরাজ কায়েস, তামিমদের পর এবার তিনিও শুরু করলেন ক্রিকেট সরঞ্জামের বিজনেস। পাকিস্তানি টেপ বল প্রস্তুতকারী জনপ্রিয় একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে নিজের প্রতিষ্ঠান TA360 ডিগ্রির যাত্রা শুরু করলেন তাসকিন, যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাইফ হাসান। উদ্বোধনে উপস্থিত ছিলেন জাতীয় দলের হেড কোচ ফিল সিমন্স, পাকিস্তানের রাষ্ট্রদূত। আপাতত টেপ ক্রিকেটের সরঞ্জাম দিয়ে শুরু করলেও তাসকিনের স্বপ্ন আরো বড়। যেভাবে টেপ ক্রিকেটটা আগাচ্ছে, ওয়ার্ল্ড ক্রিকেটেই দেখা যাবে একটা সময় ফ্র্যাঞ্চাইজি লিগ হবে, ওয়ার্ল্ড কাপ হবে। রিসেন্টলি একটা হয়েছেও শুনেছিলাম। তো আমাদের বাংলাদেশ কেন উপরে যাবে না? এটা শুধু এই ক্রিকেট বল বা ব্যাটেই সীমাবদ্ধ থাকবে না, গ্র্যাজুয়ালি আস্তে আস্তে আরো অনেক কিছুতেই বিল্ড হবে। তবে মাঠের বাইরে নতুন স্বপ্নের সূচনা হলেও মাথায় এখন একটাই চিন্তা, জিম্বাবুয়ে সফর। টেস্ট সিরিজ শেষে আবার ওয়ানডে ও টি20 খেলবে বাংলাদেশ। কাগজে কলমে প্রতিপক্ষ তুলনামূলক ছোট দল হলেও তাদের মাটিতে সিরিজ মোটেও সহজ হবে না বলে মনে করেন তাসকিন। প্রত্যেকটা দিনই চ্যালেঞ্জ এবং প্রত্যেকটা সিরিজই চ্যালেঞ্জিং। আসলে মানে হয়তো সামনে যে জিম্বাবুয়ে সিরিজটা আসতেছে এটা আরো সবচেয়ে বেশি প্রেশারের, কারণ ওদের কন্ডিশনে খেলা। ওদের সাথে খারাপ হইলে বলবে জিম্বাবুয়ের সাথে খারাপ করছে, কিন্তু প্লেয়াররা সবাই জানে যে আসলে আমরা জানি যে জিম্বাবুয়ের মাটিতে যায় ওদের সাথে জেতাটা কোনো কষ্ট। সাম্প্রতিক সময় সাদা বলের ক্রিকেটে দারুণ ছন্দে বাংলাদেশ, তবে সেই আত্মবিশ্বাসকে নিয়ন্ত্রণে রেখেই এগোতে চায় টিম ম্যানেজমেন্ট। কারণ জিম্বাবুয়ের কন্ডিশনে স্বাগতিকরা বরাবরই ভিন্ন এক দল, তাই প্রতিটা ম্যাচকে গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিচ্ছেন ক্রিকেটাররা। রিসেন্টলি হয়তো অস্ট্রেলিয়ার সাথে ওডিআই জিতছি, টি20 হারছে আনফরচুনেটলি, কিন্তু প্রত্যেকটা সিরিজই আমাদের জন্য চ্যালেঞ্জিং। এবং আজকে যেহেতু জেডি স্পোর্টসের লঞ্চিং হইলো টেপ টেনিস, তো এই টেপ টেনিস খেলা থেকে শুরু করে সব খেলাই চ্যালেঞ্জিং। জীবনে খেলা আসলে কোনো কিছুই সোজা। জিম্বাবুয়ের বিপক্ষে 28 জুন থেকে শুরু হবে একমাত্র টেস্ট। 6 জুলাই শুরু 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, আর টি20 শুরু হবে 15 জুলাই থেকে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোকে বাঁচাতে সম্মিলিত প্রচেষ্টা জরুরি। চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে প্রধানমন্ত্রী, বিনিয়োগের জন্য উন্মুক্ত বাংলাদেশ। বাড়ছে নদ নদীর পানি, বর্ষার শুরুতেই ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কা। প্লাবিত হতে পারে উত্তর ও মধ্যাঞ্চল, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত জোরদার। শর্তের জালে শাহজালালের তার টার্মিনাল ডিসেম্বরে চালু নিয়ে শঙ্কা। জাপানি ঠিকাদারের নানা অজুহাতে বাড়ছে জটিলতা। নির্ধারিত সময়ে চালুর আশ্বাস প্রতিমন্ত্রীর। ইরান যুদ্ধ বন্ধে মার্কিন সিনেটে বিরল পদক্ষেপ। সামরিক অভিযানে লাগবে কংগ্রেসের অনুমোদন। হরমুজ নৌ অবরোধ নেই দাবি ট্রাম্পের। ছাড় না দেওয়ার ঘোষণা তেহরানের। রোনালদো ম্যাজিকে ভস্মীভূত উজবেকিস্তান। 5-0 গোলের জয়ে ওলট পালট রেকর্ডের খাতা। ঘানার বাধা পেরুতে ব্যর্থ ইংলিশরা। নেইমারকে নিয়ে কৌশল সাজাচ্ছে ব্রাজিল। এই ছিল ভোরের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর সকালের সময়ের সঙ্গে থাকবেন জিন্নাত আরা জশোয়া। মেজবা, আপনাকে ধন্যবাদ। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।